ওকে, চলো আমরা স্টার্ট করি। তো আমি তোমাদের একদম ইউনিট 1 থেকে অনলাইন ক্লাসে স্টার্ট করছি। কলেজে যেরকম ইউনিট তোমাদের 3টা এখন ডিসকাস করছি, সেটা পরে অনলাইন ক্লাসে আসবে। ইউনিট 1টা তোমাদের কলেজের ক্লাসে অনিন্দিতা ম্যাডাম পড়াচ্ছেন। তো আমি তোমাদের ইউনিট 1টা থেকে স্টার্ট করছি। তো ইউনিট 1-এ আমাদের ইউনিট 1-এর নেম হচ্ছে ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস। এই টোটাল ইউনিটটাকে আমরা তিনটে পার্টে ডিভাইড করব। এই ইউনিট 1-এর ফার্স্ট পার্টটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব ওয়েভ মোশন, আর থার্ড পার্টে আমরা অ্যাকোয়াস্টিক্স অফ বিল্ডিং, রিভারবেরেশন টাইম, হাউ টু রিডিউস নয়েজ, আলট্রাসনিক ওয়েভস, এই পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করব থার্ড পার্টে। তো প্রথমে আমরা যেটা স্টার্ট করছি আজকে, যে টপিকটা, যে ফার্স্ট পার্ট, যেটাকে তোমরা বলতে পারো পার্ট 1 অফ ইউনিট 1, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই সিম্পল হারমোনিক মোশন ডিসকাস করতে গেলে পরে প্রথম যে টার্মিনোলজিটা আমাদের জানতে হবে তাকে বলা হচ্ছে হোয়াট ইজ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন মানে কি বলবো, আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে বলছি। ধরো আমাদের এই সোলার সিস্টেম, কনসিডার করো সোলার সিস্টেম। তা সোলার সিস্টেমে আমরা কি দেখতে পাচ্ছি? সানকে সেন্টার করে ভেরিয়াস ইলিপ্টিক্যাল অরবিটে, যেটাকে আমরা রাফলি সার্কুলার অরবিট হিসাবে কনসিডার করি, ভেরিয়াস প্ল্যানেটস আর সানকে রিভলভ করছে। সেকেন্ড একটা এক্সাম্পল বলছি। আমাদের বাড়িতে, সবার বাড়িতে ওয়াল ক্লক আছে। ওয়াল ক্লকে দেখবে সেকেন্ড হ্যান্ড আছে, মিনিট হ্যান্ড আছে, আওয়ার হ্যান্ড আছে। তিনটে ঘড়ির কাঁটা, একটা সেকেন্ডের, একটা মিনিটের, একটা আওয়ারের। এরা দেখবে কন্টিনিউয়াসলি একটা সার্টেন ডাইরেকশানে কিন্তু একটা টাইপ অফ মোশনকে এক্সিকিউট করছে। আমাদের যে কোনো নর্মাল লিভিং, আমাদের লিভিং সাবস্টেন্সেস আছে, সবার হার্টবিট আছে। আমরা হিউম্যান, আমাদের হার্টবিট রয়েছে। এই যে এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে বললাম, এই এক্সাম্পলগুলো আলটিমেটলি প্রত্যেকটা এক্সাম্পল থেকে আমরা একটা কমন ফ্যাক্টর পাচ্ছি। কি ফ্যাক্টর পাচ্ছি? আমরা যদি আর্থের রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান কনসিডার করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আফটার 365 ডেজ একই মোশন আর্থ সানের অ্যারাউন্ডে কন্টিনিউ করছে। একটা কমপ্লিট রোটেশন বা একটা কমপ্লিট রেভলিউশন করতে ওর 1 ইয়ার বা 365 ডেজ লাগছে রাফলি। যেই 1 ইয়ার কমপ্লিট হচ্ছে, আবার সেই পয়েন্টে ও ব্যাক করে আসছে এবং আবার ও সেই মোশনটাকে এক্সিকিউট করছে। যদি আমরা আওয়ার হ্যান্ড অফ এ ক্লক কনসিডার করি, তাহলে দেখবে 12টা থেকে স্টার্ট হচ্ছে, 1 2 3 4 5 6 করে যখন আওয়ারের হ্যান্ডটা আবার 12-এ ব্যাক করে আসছে, ওর একটা কমপ্লিট মোশন এক্সিকিউট করলো ও। আবার 12-এর থেকে স্টার্ট করছে, আবার 1 2 3 4 করে এসে আবার 12-এ ব্যাক করে আসছে। ঠিক একই রকমভাবে আমরা যদি মিনিট হ্যান্ড নিই, তাহলে মিনিট হ্যান্ড হিসাবে কিভাবে হবে? মিনিট হ্যান্ডে আফটার এভরি 60 মিনিটস আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি একই মোশন ও এক্সিকিউট করছে। হার্টবিট, নর্মাল যে হেলদি পারসন, তার ধরো হার্টবিট বললাম 75 বিটস পার মিনিট। তাহলে এখানে হার্টবিট কি হচ্ছে? একটা সার্টেন টাইম বাদে বাদে হার্ট একই প্রসেসকে ফলো করছে। তাহলে এইখানে আমরা যা যা এক্সাম্পলগুলোকে ডিসকাস করলাম, প্রত্যেকটা এক্সাম্পলে আমি কি দেখতে পাচ্ছি? মোশনটা আইডেন্টিক্যালি রিপিটেড হচ্ছে ওভার অ্যান্ড ওভার এগেন। কিন্তু কিভাবে রিপিটেড হচ্ছে? আফটার ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম অর আফটার রেগুলার ইন্টারভেলস অফ টাইম। যে টাইপের মোশানে তুমি দেখতে পাবে একই মোশন একটা সার্টেন টাইম বাদে বাদে আইডেন্টিক্যালি রিপিটেড হচ্ছে, সেই টাইপ অফ মোশনকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক মোশন। কিভাবে বলছি? 1 ইয়ার বাদে বাদে আর্থ একই মোশন এক্সিকিউট করছে। কখনো এটাও এরকম হচ্ছে না যে এক বছরে নাম্বার অফ ডেজ 360, আবার কোনো ধরো ইয়ারে নাম্বার অফ ডেজ 370, এরকম কিন্তু কখনো হচ্ছে না। 365 ডেজই কিন্তু ফিক্সড।
তার মানে কি আফটার 365 ডেজ আর্থ আবার ওর সেম মোশনকে রিপিট করা স্টার্ট করলো। আওয়ারের হ্যান্ড 12 ঘন্টা বাদে বাদেই দেখবে 12-এর ওই পয়েন্টে ব্যাক করে আসবে, সেখান থেকে আবার ও রোটেশন করা স্টার্ট করবে। তাহলে এই যে এক্সাম্পলগুলো দেখলাম, সেই এক্সাম্পলে আমি একটা কমন ফ্যাক্টর পেলাম। কি কমন ফ্যাক্টর পেলাম? যেখানে আমি দেখতে পাচ্ছি মোশনটা আইডেন্টিক্যালি রিপিটেড হচ্ছে আফটার ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম অর অ্যাট রেগুলার ইন্টারভেলস অফ টাইম। এই মোশনকে আমরা বলছি পিরিয়ডিক মোশন। এই ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? বাকিরা বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি যে ডেফিনেশনটা বললাম দেখো, সেই ডেফিনেশনটা এখানে দেওয়া রয়েছে। এ ফেনোমেনন অর প্রসেস অর মোশন হুইচ ইজ রিপিটেড আইডেন্টিক্যালি ওভার অ্যান্ড ওভার এগেন অ্যাট রেগুলার ইন্টারভেলস অফ টাইম। আইডেন্টিক্যালি রিপিটও করতে হবে এবং টাইম ইন্টারভেলটাকেও ফিক্স থাকতে হবে। টাইম ইন্টারভেল ভ্যারি করলে হবে না। তাহলে এই টাইপ অফ মোশনকে আমরা বলছি পিরিয়ডিক মোশন। এবারে এই যে কথাটা রয়েছে অ্যাট রেগুলার ইন্টারভেলস অফ টাইম, তার মানে যে টাইম ইন্টারভেল বাদে বাদে একই মোশন রিপিটেড হচ্ছে সেই টাইম ইন্টারভেলটাকে বলা হয় পিরিয়ড অফ মোশন অর সিম্পলি টাইম পিরিয়ড। তার মানে আমি যদি আর্থের মোশনের টাইম পিরিয়ডকে কনসিডার করি, তাহলে আর্থের মোশন অ্যারাউন্ড দ্য সান টাইম পিরিয়ড হচ্ছে 1 ইয়ার বা 365 ডেজ। তুমি যদি আওয়ারের হ্যান্ডের টাইম পিরিয়ড বা পিরিয়ড অফ মোশন নাও, তাহলে সেটা হবে 12 আওয়ার্স। যদি মিনিট হ্যান্ডের টাইম পিরিয়ড বা পিরিয়ড অফ মোশন নাও, তাহলে পরে সেটা হবে 60 মিনিটস। যদি সেকেন্ডস হ্যান্ড নাও, তাহলে 60 সেকেন্ডস। কেন? এই ফিক্সড টাইম ইন্টারভেল বাদে বাদে ও মোশনটাকে আইডেন্টিক্যালি রিপিট করছে। তাহলে আমাকে যদি এই রেগুলার টাইম ইন্টারভেল বা ফিক্সড টাইম ইন্টারভেল তাকে ডিফাইন করতে বলে, তাহলে আমি ডেফিনেশনে কি বলবো? আমি বলবো দ্য ফিক্সড স্মলেস্ট ইন্টারভেল অফ টাইম আফটার হুইচ দ্য মোশন ইজ রিপিটেড ইজ কল্ড পিরিয়ড অফ মোশন অর টাইম পিরিয়ড। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এটাকে আমরা ক্যাপিটাল টি লেটার দিয়ে ডিনোট করব। তাহলে টাইম পিরিয়ড অর পিরিয়ড অফ মোশন ব্যাপারটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়েছে? ওকে। এইবার সিম্পল হারমোনিক মোশনের মধ্যে প্রথম আমরা কি পড়লাম? পিরিয়ডিক মোশন। নেক্সট আমরা যেটা পড়ব, পিরিয়ডিক মোশন থেকে আমরা এবারে আসব হচ্ছে অসিলেটারি অর হারমোনিক মোশন। অসিলেটারি অর হারমোনিক মোশন। একটা কথা মনে রাখবে, পিরিয়ডিক মোশন তার আন্ডারে অসিলেটারি অর হারমোনিক মোশন। মানে পিরিয়ডিক মোশন মানেই অসিলেটারি অর হারমোনিক হবে এরকম কিন্তু কোনো কোথাও বাধ্যবাধকতা নেই। কিন্তু অসিলেটারি অর হারমোনিক মোশন মানে দ্যাট শুড বি এ পিরিয়ডিক মোশন। কেন? আমরা এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি তোমাদের ফার্স্টে কয়েকটা ফিগার দেখাচ্ছি, ফিগারটা তোমরা ভালো করে অবজার্ভ করো। আমি এরকম একটা এক্সাম্পল তোমাদের স্ক্রিনের মধ্যে রাখলাম। এই এক্সাম্পলটাতে তোমরা কি ফলো করছো বলো তো? আমি এটাকে রান করাই। এটা অ্যাকচুয়ালি কিসের এক্সাম্পল কে বলতে পারবে? এই এক্সাম্পলটা কোন এক্সাম্পলকে ডিনোট করছে? বা ধরো আমি এই এক্সাম্পলটার কথা বলছি, বলো তো এই দুটো কি ডিনোট করছে? মানে একটা পয়েন্টে স্যার, মানে একটা যাচ্ছে, মানে সেম পয়েন্টে ফিরে চলে আসে। আমি এত ডিটেল এখন যাচ্ছি না, আমি আগে ফার্স্টে বলো এইটা কি, মানে এটাকে দেখে কি বলবে? এটা হচ্ছে অসিলেশন অফ এ মাস সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং, তাই তো? একটা মাস সাসপেন্ডেড রয়েছে, স্প্রিংটা একবার ইলংগেটেড হচ্ছে, মাসটা নিচের দিকে নামছে, স্প্রিংটা একবার কম্প্রেসড হচ্ছে, মাসটা উপরের দিকে উঠছে। সেকেন্ড এক্সাম্পলটা কি দেখতে পাচ্ছ? একটা পেন্ডুলাম, সেই পেন্ডুলামটা দেখো সুইং করছে।
এই দুটো এক্সাম্পলকে আমি বলবো অসিলেটারি অর হারমোনিক মোশনের এক্সাম্পল। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি, দেখো, একই মোশন একটা সার্টেন টাইম ইন্টারভেল বাদে বাদে রিপিটেড হচ্ছে, যেটা আমরা পিরিয়ডিক মোশনের ডেফিনেশনে পড়ে এলাম। কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি? যদি আমরা সুইং অফ দ্য পেন্ডুলামকে ফলো করি, তাহলে দেখো এরকম একটা ভার্টিক্যাল লাইন রয়েছে। এই ভার্টিক্যাল লাইনকে ক্রস করে পেন্ডুলামের বব একবার লেফট টু রাইট যাচ্ছে, একবার রাইট টু লেফট আসছে। ঠিক একই রকমভাবে আমরা যদি সুইং, তোমার অসিলেশন অফ দ্যাট মাসকে কনসিডার করি, তাহলে আমি যদি একটা হরাইজেন্টাল লাইনকে কনসিডার করি, সাপোজ এরকম জায়গায় যদি আমার একটা হরাইজেন্টাল লাইন থাকে, ধরা যাক আমি এরকম একটা হরাইজেন্টাল লাইন এখান দিয়ে ড্র করলাম, তাহলে এই হরাইজেন্টাল লাইনকে দেখো ক্রস করে একবার পেন্ডুলা, তোমার মাসটা একবার দেখো উপরের দিকে উঠছে, একবার নিচের দিকে নামছে। এটা আমি একটা রাফলি ড্র করেছি, সেই কারণের জন্য এটা অ্যাকিউরেটলি হয়নি, কিন্তু আমরা এই লাইনটাকে এমনভাবে চুজ করব যাতে করে ও এই হরাইজেন্টাল লাইনের ঠিক যতটা নিচে নামবে, হরাইজেন্টাল লাইনকে ক্রস করে ও কিন্তু ঠিক ততটাই উপরের দিকে উঠবে। আমি এটাকে যদি আরেকটু নামিয়ে দিই তাহলে জিনিসটা বেটার হবে। এ দেখো উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। তাহলে এই যে একটা মিড লাইন, সেই মিড লাইনটাকে ক্রস করছে। যদি ভার্টিক্যাল হয় টপ টু বটম, বটম টু টপ। যদি হরাইজেন্টাল হয় লেফট টু রাইট, রাইট টু লেফট। এই টাইপ অফ মোশনকে আমরা বলি হচ্ছে টু অ্যান্ড ফ্রো অথবা ব্যাক অ্যান্ড ফর্থ। আর এই যে ফিক্সড লাইনটা, এই ফিক্সড লাইনের অ্যাবাউটে বা ফিক্সড পয়েন্টের অ্যাবাউটে এই টু অ্যান্ড ফ্রো মোশনটা কন্টিনিউ হতে থাকবে, অথবা ব্যাক অ্যান্ড ফর্থ মোশনটা কন্টিনিউ হতে থাকবে। তার মানে অসিলেটারি, হারমোনিক মোশন, এর আরেকটা নাম তুমি বলতে পারো ভাইব্রেটারি মোশন। এই তিনটে নেম সেম জিনিসকে ডিনোট করে। এই মোশনে কি হবে, যে বডিটা অসিলেশন অর হারমোনিক মোশন অর ভাইব্রেশন এক্সিকিউট করবে, সে টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফর্থ এক্সিকিউট করতে থাকবে রিপিটেডলি অ্যাবাউট এ ফিক্সড লাইন, অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। লাইনও হতে পারে, সেটা পয়েন্টও হতে পারে, ইন এ রেগুলার ইন্টারভেল অফ টাইম। যতটা টাইম নেবে, এই টাইমটা দেখো কন্টিনিউয়াসলি একই টাইম নিচ্ছে। এরকম কিন্তু হচ্ছে না কখনো সুইংটা তাড়াতাড়ি হচ্ছে, কখনো সুইংটা স্লো হচ্ছে, বা মাসটা অসিলেট করছে কখনো কুইক কখনো স্লো, এরকম কিন্তু হচ্ছে না। ও কিন্তু একই টাইম ইন্টারভেল বাদে বাদে ওই ফিক্সড পজিশন বা ফিক্সড পয়েন্টটাকে সেন্টার করে লেফট টু রাইট, রাইট টু লেফট যাচ্ছে, বা টপ টু বটম, বটম টু টপ যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলছি রিপিটেশন অফ টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট ইন এ ডেফিনিট ইন্টারভেল অফ টাইম। যে পিরিয়ডিক মোশনে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, সেই পিরিয়ডিক মোশনকে আমরা বলবো অসিলেটারি মোশন অর হারমোনিক মোশন অর ভাইব্রেটারি মোশন। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাকে যদি অসিলেটারি মোশন অর ভাইব্রেটারি মোশন অর হারমোনিক মোশনের ডেফিনেশন চাওয়া হয়, তাহলে আমি কি বলবো? আমি বলবো oscillatory or vibratory or harmonic motion is that motion in which the body moves to and fro or back and forth repeatedly about a fixed point in a definite interval of time. এইটা যদি স্যাটিসফাইড হয় তাহলে পরেই আমরা এই মোশনকে বলবো অসিলেটারি অর ভাইব্রেটারি অর হারমোনিক মোশন। তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটাকে ও ক্রস করে লেফট টু রাইট, রাইট টু লেফট যাচ্ছে, বা এই হরাইজেন্টাল লাইনটাকে ক্রস করে ও নিচের থেকে উপর বা উপর থেকে নিচে নামছে, এই পজিশনটাকে আমরা বলি হচ্ছে মিন পজিশন অর ইকুইলিব্রিয়াম পজিশন।
কেন ইকুইলিব্রিয়াম পজিশন বলে আমরা একটু বাদে বলবো। তাহলে হারমোনিক মোশন অর অসিলেটারি মোশন অর ভাইব্রেশন মোশনে পিরিয়ডিক মোশনের কনসেপ্টটা থাকতে হবেই। কেন? কারণ এখানেও মোশনটা রিপিটেড হবে আফটার রেগুলার ইন্টারভেল অফ টাইম, কিন্তু পিরিয়ডিক মোশনের ডেফিনেশনে কোথাও বলা হয়নি টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফর্থ মোশন থাকবে অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট বা ফিক্সড পজিশন। আমি যদি প্ল্যানেটের যদি রেভলিউশন কনসিডার করি অ্যারাউন্ড দ্য সান, বা আমার এই ওয়াচের মধ্যে সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড, এদের যদি মোশন এক্সিকিউশনটাকে আমরা ফলো করি, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোশন রিপিটেড হচ্ছে আইডেন্টিক্যালি আফটার রেগুলার ইন্টারভেলস অফ টাইম, কিন্তু এখানে দেখো একটা পার্টিকুলার ডাইরেকশানেই রেভলিউশন বা রোটেশনটা হচ্ছে। এরকম কিন্তু হচ্ছে না কোনো একটা ফিক্সড পয়েন্টকে ক্রস করে একবার লেফট টু রাইট যাচ্ছে, একবার রাইট টু লেফট যাচ্ছে, মানে এই এক্সাম্পলগুলোতে টু অ্যান্ড ফ্রো মোশন বলে কোনো কিছু নেই, কিন্তু মোশন রিপিটেড হচ্ছে আইডেন্টিক্যালি আফটার ইকুয়াল ইন্টারভেলস অফ টাইম। তাহলে অসিলেটারি অর ভাইব্রেটারি অর হারমোনিক মোশন মানে দ্যাট শুড বি এ পিরিয়ডিক মোশন, কিন্তু পিরিয়ডিক মোশন মানেই সেটা অসিলেটারি বা ভাইব্রেটারি নয়। এটা ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. এবার তোমার আচ্ছা, অনেক সময় জিজ্ঞাসা করে এই অসিলেটারি আর ভাইব্রেটারি মোশন বা অসিলেশন আর ভাইব্রেশনের মধ্যে ডিফারেন্স কি? আমরা ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম পাবো, দুটো কোনো সেরকম কোনো সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নেই, দুটো একই জিনিস। আমরা এরপর যখন ভেরিয়াস টার্ম জানবো সেখানে আমরা ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম পাবো। যদি আমরা দেখি ফ্রিকোয়েন্সিটা স্মল, তাহলে পরে আমরা সেই মোশনকে বলবো অসিলেশন, আর যদি ফ্রিকোয়েন্সিটা লার্জ হয় তাহলে আমরা সেটাকে বলি ভাইব্রেশন। তাই জন্য এদের মধ্যে সেরকম কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স কিছু নেই। ঠিক আছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, এইবার আমি তোমাদের একটা স্প্রিং মাস সিস্টেমের অসিলেশনকে দেখাবো, সবাই ভালো করে এটা ফলো করবে। আচ্ছা, আমি এইটাকে এই স্ক্রিনে নিয়ে আসি, তাহলে তোমার ওহো সরি 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 জাস্ট এ সেকেন্ড। এই মোশনটা সবাই ফলো করো। মোশনটাতে কি দেখতে পাচ্ছ? একটা টেবিল রয়েছে, এই টেবিলের উপর উইদাউট এনি ফ্রিকশান একটা মাস স্প্রিংয়ের সঙ্গে কানেক্টেড, এবং স্প্রিংটা মাসটার সঙ্গে একবার স্ট্রেচড হচ্ছে, একবার কম্প্রেসড হচ্ছে। মাসটা দেখো, এই যে একটা ভার্টিক্যাল ডটেড লাইন রয়েছে, এই ডটেড লাইনটার অ্যাবাউটে একবার লেফট থেকে একবার রাইটে যাচ্ছে, আবার রাইট থেকে লেফটে আসছে। এই দুটো পয়েন্টের বাইরে কিন্তু এই মাসটা কখনো বেরোতে পারছে না। এবার কোয়েশ্চেন হচ্ছে, আমি এটাকে একটু পজ করলাম, এবার কোয়েশ্চেন হচ্ছে একবার এই মাসটা এক্সট্রিম রাইটের এই পজিশানে আসছে, তখন এই স্প্রিংটা ম্যাক্সিমাম স্ট্রেচড হচ্ছে, তারপর ও ওই এক্সট্রিম রাইট পজিশান থেকে এক্সট্রিম লেফটে আসছে, তখন স্প্রিংটা কম্প্রেসড হচ্ছে, আবার ও এক্সট্রিম লেফট থেকে এক্সট্রিম রাইটে যাচ্ছে, এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফটে আসছে। এই মোশনটা ও কন্টিনিউ করে যাচ্ছে। এবার কোয়েশ্চেন হচ্ছে কিভাবে ওর এই মোশনটা কন্টিনিউ হচ্ছে। দেখো, এখানে দুটো রেড কালারের অ্যারো দেওয়া রয়েছে, এই রেড কালারের অ্যারো দুটোর উপরে দুটো টার্ম লেখা রয়েছে রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্সটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা আমরা ফার্স্ট সেমিস্টারে ইলাস্টিসিটিতে পড়েছিলাম, যে যখনই আমরা কোনো একটা অবজেক্টকে ডিফর্ম করব বাই অ্যাপ্লাইং সাম অ্যামাউন্ট অফ ফোর্স, তখন আমরা কি জানি, সেই অবজেক্টের ইনসাইডে
একটা রিয়াকশান ফোর্স ডেভেলপ হয়, যে ফোর্সটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক ফোর্স। এবং যেই মোমেন্টে আমি এক্সটার্নাল ফোর্স বা ডিফর্মিং ফোর্সকে উইথড্র করব, ওই ইন্টারনাল ইলাস্টিক ফোর্স যেটা রিয়াকশান অফ আওয়ার অ্যাপ্লাইড ডিফর্মিং ফোর্স, সেটার জন্য অবজেক্টটা এর অরিজিনাল শেপ বা সাইজকে রিগেন করবে। এখানে সিচুয়েশানটা কি থাকে? এখানে সিচুয়েশানটা থাকে আমরা মাসটাকে যে কোনো একটা এক্সট্রিম এন্ডে ডিসপ্লেস করে রিলিজ করে দিই। যেই মোমেন্টে আমি ডিসপ্লেস করছি, আমি প্রথমে এই মাস এবং এই স্প্রিং, এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমের উপর একটা ডিফর্মিং ফোর্স দিচ্ছি। তার জন্য সিস্টেমের ইনসাইডে মানে উইদিন দ্য স্প্রিং একটা ইলাস্টিক ফোর্স এগেনস্ট দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যাক্ট করবে। আমি যদি ইকুইলিব্রিয়াম পজিশান থেকে এই মাসটাকে ধরে ডান দিকে নিয়ে ছেড়ে দিই, তাহলে আমি কি করছি? আমি ফোর্সটাকে টুয়ার্ডস রাইট অ্যাপ্লাই করছি। তার জন্য রেস্টোরিং ফোর্স বা যেটা হচ্ছে ইলাস্টিক ফোর্স উইদিন দ্যাট স্প্রিং, সেটা অ্যাক্ট করবে এগেনস্ট মাই অ্যাপ্লাইড ফোর্স। তাই জন্য দেখো, এই মিন বা ইকুইলিব্রিয়াম পজিশানের রাইট সাইডে, রাইট পার্টটাতে রেস্টোরিং ফোর্স কোন দিকে ডাইরেক্টেড? যেদিকে স্প্রিংটা স্ট্রেচড হচ্ছে তার অপোজিটে। কারণ এই রেস্টোরিং ফোর্সটা আর কিছুই নয়, সেটা হচ্ছে এই স্প্রিংয়ের মধ্যে ডেভেলপ হওয়া ইলাস্টিক ফোর্স। কিন্তু যেই মোমেন্টে তুমি এই হরাইজেন্টাল লাইন বা ইকুইলিব্রিয়াম অর মিন পজিশনের লেফট পার্টটাকে কনসিডার করবে, তখন দেখো লেফট পার্টে যাওয়া মানে স্প্রিংটা এবার কম্প্রেসড হচ্ছে। স্প্রিংটা কম্প্রেসড হলে কি হবে? স্প্রিংয়ের ডিফরমেশান হচ্ছে। যেভাবে ডিফরমেশান হবে তার অপোজিট সেন্সে ইলাস্টিক ফোর্স ডেভেলপ করবে। তাহলে এখানে স্প্রিংটা কম্প্রেসড হয়েছে, তাহলে ইলাস্টিক ফোর্স কিভাবে ডেভেলপ করবে? কম্প্রেশনকে আবার ইলংগেট করিয়ে স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থে ব্যাক করিয়ে আনতে। তাই জন্য এই হরাইজেন্ট, এই তোমার ভার্টিক্যাল ডটেড লাইন বা ইকুইলিব্রিয়াম পজিশনের যখন আমরা লেফট সাইড অফ দ্য মোশন কনসিডার করছি, তখন দেখো অ্যারোটার ডাইরেকশান হচ্ছে লেফট টু রাইট, মানে এগেনস্ট দ্য কম্প্রেশন। তাহলে তোমার ইকুইলিব্রিয়াম অর মিন পজিশনের রাইট পার্ট অফ দ্য মোশনে স্প্রিং ইলংগেটেড, তাই জন্য ইলাস্টিক ফোর্স বা রেস্টোরিং ফোর্সের ডাইরেকশান হচ্ছে টুয়ার্ডস লেফট। আর মিন বা ইকুইলিব্রিয়াম পজিশনের লেফট পার্ট অফ মোশনে স্প্রিংটা কম্প্রেসড হচ্ছে, তাই জন্য ইলাস্টিক বা রেস্টোরিং ফোর্সের ডাইরেকশান টুয়ার্ডস রাইট। এই অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো এই অবধি যতটা পর্যন্ত আমি বললাম? ওকে ওকে। এইবার এই যে দুটো রেস্টোরিং ফোর্সের অ্যারো দেখতে পাচ্ছ, এই দুটো অ্যারো ডাইরেকশন কোন দিকে দেখতে পাচ্ছ? টুয়ার্ডস দিস এই ভার্টিক্যাল ডটেড লাইন বা টুয়ার্ডস দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। ইলাস্টিক ফোর্স রিস্টোর করছে। কি রিস্টোর করছে? রিস্টোর করছে অবজেক্টের অরিজিনাল পজিশনকে। কোন পজিশনটা? সেই পজিশনটা যেখানে অবজেক্টের উপর কোনো রকম ফোর্স কাজ করছে না। ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো। ফোর্স কাজ করছে না মানে এখানে আমি বলতে চাইছি নেট ফোর্স কাজ করছে না। যদি কোনো ফোর্স কাজ করে অবজেক্টের উপর, তাহলে অন্য একটা কোনো ফোর্স সেই ফোর্সটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তাই জন্য নেট ফোর্সটা হচ্ছে জিরো। সেটা কখন হবে? যখন এই অবজেক্টটা ইকুইলিব্রিয়াম বা মিন পজিশনে ইনিশিয়ালি থাকবে। তাহলে এই পজিশনটাকে যে ফোর্স রিস্টোর করতে চাইবে তাকেই আমরা বলবো রেস্টোরিং ফোর্স। এই রেস্টোরিং ফোর্স, এখান থেকে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে যাকে আমরা বলবো ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এই অসিলেশন অফ দি স্প্রিং, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। রেস্টোরিং ফোর্স কেন ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কাজ করছে, এই ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার? ওকে, এবার এটাকে আমি মিনিমাইজ করে দিই। তাহলে এবার আমি যে টপিকটা ডিসকাস করব সেই টপিকটার নাম হচ্ছে রেস্টোরিং ফোর্স। সেখান থেকে আমরা পাবো কনসেপ্ট অফ ফোর্স কনস্ট্যান্ট।
এর জন্য আমরা একটা ডায়াগ্রাম নেব। এইটা থেকে আমরা এই ডায়াগ্রামটাকে পিক করি। এটার আমাদের এখন আর দরকার নেই, এটাকে সরিয়ে দাও। সবাই ভালো করে দেখো, এই ডায়াগ্রামটা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বলো। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই ডায়াগ্রামটা কি ইন্ডিকেট করছে? এই ডায়াগ্রামটা ইন্ডিকেট করছে একটু আগে যে অসিলেশনটা আমরা একটা অ্যানিমেশনের মধ্যে দিয়ে দেখলাম, সেটার একটা করেসপন্ডিং স্ন্যাপশট। কীরকম জিনিসটা রয়েছে ভালো করে দেখো। প্রথম এই মোমেন্টে সেকেন্ড আর থার্ড ফিগারটাকে ভুলে যাও, শুধু ফার্স্ট ফিগারটাকে ফলো করো। একটা স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের সাথে একটা ব্লক বা মাস কানেক্টেড রয়েছে। এটা একটা হরাইজেন্টাল ফ্রিকশনলেস সারফেস, কোনো ফ্রিকশন নেই। এবারে স্প্রিংটা এর ন্যাচারাল লেন্থে রয়েছে, মানে স্প্রিংটা কম্প্রেসডও নয়, স্প্রিংটা ইলংগেটেডও নয়। স্প্রিংটার যা ন্যাচারাল লেন্থ, সেই ন্যাচারাল লেন্থে স্প্রিংটা রয়েছে এবং স্প্রিংয়ের সাথে এই মাসটা অ্যাটাচড অবস্থাতে পুরো সিস্টেমটা রেস্টে রয়েছে। এই মাসটার মাঝখান দিয়ে মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে আমি যদি একটা ভার্টিক্যাল লাইনকে ড্র করি, তাহলে এই ভার্টিক্যাল লাইনটাই হচ্ছে আগের অ্যানিমেশনে যেটা আমি তোমাদের ভার্টিক্যাল লাইনটা বলছিলাম ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন। এই ভার্টিক্যাল লাইনটা সেই ইকুইলিব্রিয়াম বা মিন পজিশনকে ডিফাইন করছে। কেন এটা ইকুইলিব্রিয়াম পজিশন? কারণ দেখো স্প্রিংয়ের কোনো ডিফরমেশন নেই, মানে স্প্রিংটা ইলংগেটেডও নয়, স্প্রিংটা কম্প্রেসডও নয়। তাহলে পরে আমি যদি এইভাবে টোটাল সিস্টেমটাকে রেখে দিই, তাহলে এই সিস্টেমের কিন্তু কোনো রকম মুভমেন্ট তুমি অবজার্ভ করবে না। তার মানে পুরো সিস্টেমটা স্ট্যাটিক, এর কোনো মুভমেন্ট নেই। তার মানে কি? তার মানে এই এন্টায়ার সিস্টেমটা, এই যে স্প্রিং মাস সিস্টেম বা স্প্রিং ব্লক সিস্টেম তুমি যাই বলো, তার উপর নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো মানেই হচ্ছে অবজেক্টটা রয়েছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, সিস্টেমটা রয়েছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা আমি ড্র করেছি থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য মাস, এটাকে আমি একটা রেফারেন্স লাইন হিসাবে কনসিডার করব। এই লাইনটা যেহেতু ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে স্যাটিসফাই করছে বা তার রেফারেন্সে ড্র করা, সেই জন্য আমরা এই লাইনটাকে বলছি ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন। তার মানে এই পজিশনে থাকলে সিস্টেমের উপর নেট ফোর্স হবে জিরো। আমরা হরাইজেন্টাল লাইনটাকে এক্স অ্যাক্সিস হিসাবে ইমাজিন করছি। তার মানে আমার এই হরাইজেন্টাল সারফেসটা এক্স অ্যাক্সিসের সাথে কোইনসাইড করে আছে। ইকুইলিব্রিয়াম পজিশনকে আমি কনসিডার করলাম অরিজিন। তাহলে এই লাইনের কোঅর্ডিনেট কত হবে? এক্স ইজ ইকুয়াল টু জিরো। যার মানে কি অরিজিনে এই ভার্টিক্যাল লাইনটা এক্স অ্যাক্সিসকে কাট করলো। এইবার কি করছি দেখো, আমি ব্লকটাকে, এবার সেকেন্ড ফিগারটা দেখো, ব্লকটাকে আমি ডান দিকে এফ এক্সটার্নাল এই ফোর্সটা দিয়ে সরালাম, ডিসপ্লেস করালাম। কোথা থেকে ডিসপ্লেস করালাম? এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করালাম। যেই মোমেন্টে আমি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ব্লকটাকে ডিসপ্লেস করাচ্ছি টুয়ার্ডস রাইট, স্প্রিংটাকে ভালো করে ফলো করো, দেখো স্প্রিংটা ইলংগেটেড হয়েছে। স্প্রিংটা ইলংগেটেড হওয়া মানে কি? স্প্রিংয়ের ডিফরমেশন হলো। তার মানে এই স্প্রিংয়ের ইনসাইডে একটা রিয়াকশান ফোর্স অ্যাক্ট করবে। রিয়াকশান ফোর্স সবসময় অ্যাকশানের অপোজিটে অ্যাক্ট করে। তাহলে আমার এক্সটার্নাল ফোর্স ব্লকের উপর কোন দিকে? টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস বা টুয়ার্ডস রাইট। তাহলে স্প্রিংয়ের মধ্যে ইলাস্টিক ফোর্সটা কোন দিকে ডাইরেক্টেড থাকবে? টুয়ার্ডস দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস অর টুয়ার্ডস লেফট। এই যে এফটা দেখছো, এই এফটাই আগের অ্যানিমেশনে যেটা আমরা রেস্টোরিং ফোর্স বলেছিলাম, এইটা হচ্ছে সেই রেস্টোরিং ফোর্স। একটু চিন্তা করে দেখো, আমরা কি দেখেছিলাম আগের অ্যানিমেশনে? ভার্টিক্যাল লাইন বা ইকুইলিব্রিয়াম পজিশনের রাইট হ্যান্ড সাইডে রেস্টোরিং ফোর্সটা কোন দিকে ডাইরেক্টেড ছিল? টুয়ার্ডস লেফট।
তাহলে দেখো সেকেন্ড ফিগারে এক্স্যাক্টলি সেই জিনিসটাই দেখানো হয়েছে। আমি ব্লকটাকে ডিসপ্লেস করছি টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে আমার এগেনস্ট দ্য ডিফরমেশন অফ দ্য স্প্রিং উইদিন দ্যাট সিস্টেম ডেভেলপ করছে ইলাস্টিক ফোর্স এফ, যেটা এই ব্লকটাকে যেই মোমেন্টে আমি এক্সটার্নাল ফোর্সটাকে অফ করে দেব, উইথড্র করব, রিমুভ করব, সঙ্গে সঙ্গে এই রেস্টোরিং ফোর্সের জন্য এই ব্লকটা মুভ করতে থাকবে ডিসপ্লেস পজিশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে। যেই মোমেন্টে ইকুইলিব্রিয়াম পজিশনে ব্লকটা ব্যাক করে আসবে, সঙ্গে সঙ্গে এই স্প্রিংটা ওর ন্যাচারাল লেন্থে ব্যাক করে যাবে। তার মানে কি হবে, আর এই রেস্টোরিং ফোর্সটা থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম আগের অ্যানিমেশনে, ব্লকটা কিন্তু ডিসপ্লেসড পজিশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করে এসে থেমে যাচ্ছে না, ও কিন্তু এই লাইনটাকে ওভারশুট করে টুয়ার্ডস লেফট মুভ করছে। কেন এটা হচ্ছে? তার কারণ ও ডিসপ্লেস পজিশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক করলে যদিও বা ওর উপর নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ইনারশিয়া অফ মোশন বা গতিজাড্য কাজ করছে। তার মানে ও ডিসপ্লেস পজিশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশনে আসতে একটা ভেলোসিটি বা স্পিড পেয়েছে, তার জন্য ওর ইনারশিয়া অফ মোশন ওর মধ্যে ডেভেলপ করে গেছে। এই ইনারশিয়া অফ মোশনের জন্য ও ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে ইমিডিয়েটলি থামতে পারছে না। ও কি করছে, যতটা অ্যামাউন্টে ও এই তোমার মিন বা ইকুইলিব্রিয়াম পজিশনের টুয়ার্ডস রাইট ডিসপ্লেসড হয়েছিল, ও ঠিক ততটা অ্যামাউন্টেই টুয়ার্ডস লেফট ডিসপ্লেসড হলো। তাহলে টুয়ার্ডস রাইটের ডিসপ্লেসমেন্টকে আমরা যদি বলি ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে এই ভার্টিক্যাল লাইন যেটা আমাদের অরিজিনকে কনসিডার করাচ্ছে, তাহলে তার লেফট অ্যাক্সিসটা হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দেখো এক্স, কিন্তু এবার এটা নেগেটিভ এক্স ইন্ডিকেট করছে কি, আমরা এবার মোশনের লেফট পার্টে। যেই মোমেন্টে ব্লকটা সেম অ্যামাউন্টে টুয়ার্ডস লেফট বা নেগেটিভ এক্স অ্যাক্সিস ডিসপ্লেসড হয়েছে, এবার দেখো স্প্রিংটা কম্প্রেসড হয়ে গেছে। আবার স্প্রিংয়ের ডিফরমেশন। এবার কম্প্রেশন থেকে ন্যাচারাল লেন্থে ব্যাক করতে গেলে কি করতে হবে, ইলংগেট হতে হবে। তাহলে ইলংগেটেড হতে গেলে পরে কি করতে হবে, রেস্টোরিং ফোর্সটা বা ইলাস্টিক ফোর্সটাকে ডাইরেকশন রিভার্স করাতে হবে। এবার দেখো রেস্টোরিং ফোর্সের ডাইরেকশন হয়ে গেছে টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস বা টুয়ার্ডস দ্য রাইট, যেটা আমরা অ্যানিমেশনের লেফট পার্টের অ্যারোটা দেখেছিলাম টুয়ার্ডস রাইট। তাহলে এইভাবে ব্লকটা এই এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফটের মধ্যে অসিলেট করতে থাকবে অ্যাবাউট দিস ইকুইলিব্রিয়াম পজিশন অর মিন পজিশন। রাইট পার্টে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে টুয়ার্ডস লেফট, লেফট পার্টে রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করবে টুয়ার্ডস রাইট। তাহলে যখন রাইট পার্টে থাকছে তখন টুয়ার্ডস লেফট মানে আমরা বলতে পারি টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। লেফট পার্টে যখন ব্লকটা আছে তখন টুয়ার্ডস রাইট মানে এগেন টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে এই যে রেস্টোরিং ফোর্সটা কিভাবে ডেভেলপ করছে, যেটা আমরা অ্যানিমেশন দিয়ে দেখেছিলাম, সেটাই আমি তোমাদের এখানে 3টে ভাগে দেখালাম। এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এইবারে আমাদের এখান থেকে একটা ইকুয়েশনকে তৈরি করতে হবে। কীরকম ইকুয়েশন তৈরি করব দেখো, আমি এটাকে আগে একটু সেট করে নিই। সায়েন্টিস্টরা এবারে চেক করলেন এই যে রেস্টোরিং ফোর্সটা, এই রেস্টোরিং ফোর্সটা তো অ্যামাউন্ট অফ ডিফরমেশনের উপর ডিপেন্ডেন্ট। এখানে অ্যামাউন্ট অফ ডিফরমেশনটা কিভাবে ক্যালকুলেট করব, আমাকে দেখতে হবে যে মোমেন্টে আমি রেস্টোরিং ফোর্সটা ক্যালকুলেট করতে চাইছি, সেই মোমেন্টে ব্লকটা এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা অ্যামাউন্টে ডিসপ্লেসড হয়েছে। তাহলে আমি ধরো কনসিডার করলাম লেট অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য ডিসপ্লেসমেন্ট of the block from mean or equilibrium
পজিশন বি এক্স, আমি এক্স কনসিডার করলাম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ওর ডিসপ্লেসমেন্ট। সায়েন্টিস্টরা দেখলেন এই যে রেস্টোরিং ফোর্সটা যখন ডিসপ্লেসমেন্ট এক্স, তখন যে ম্যাগনিটিউডের রেস্টোরিং ফোর্স অ্যাক্ট করছে সেটা যা ভ্যালু, যদি ডিসপ্লেসমেন্টের পজিশন এক্স থেকে চেঞ্জ হয়ে এক্স ওয়ান হয়ে যায় তখন ফোর্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এক্স ওয়ান থেকে যদি চেঞ্জ হয়ে এক্স টু হয়ে যায় তখন রেস্টোরিং ফোর্সের ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা এরকমভাবে সিরিজ অফ ডেটা কালেক্ট করলেন। ডেটা কালেক্ট করে দেখলেন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যত বাড়ছে রেস্টোরিং ফোর্সের ম্যাগনিটিউড তত বাড়ছে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টের ভ্যালু যত কমছে রেস্টোরিং ফোর্সের অ্যামাউন্টও তত কমছে। যেই মোমেন্টে ইকুইলিব্রিয়াম পজিশনে আসছে সেই মোমেন্টে রেস্টোরিং ফোর্সটা জিরো। কিভাবে বাড়ছে? লিনিয়ারলি বাড়ছে। তার মানে সায়েন্টিস্টরা ক্যালকুলেট করতে গিয়ে দেখলেন ফোর্সের ম্যাগনিটিউড আর ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্ট একজন আরেকজনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল ওয়েতে ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে। মানে এক্স যে রেটে ইনক্রিজ করবে এফটা সেম রেটে ইনক্রিজ করবে, এক্স যে রেটে ডিক্রিজ করবে এফটা সেম রেটে ডিক্রিজ করবে। এই যে পুরো ফ্যাক্টরটা, এইটাকে সায়েন্টিস্টরা লিখতে চাইলেন ম্যাথামেটিক্যাল ফর্মে। তাহলে সায়েন্টিস্টদের ফাইন্ডিং কি ছিল? সায়েন্টিস্টদের ফাইন্ডিং ছিল দ্য restoring force is directly proportional to the displacement from the mean position. এখানে একটা কথা মনে রাখবে, আমরা এখানে কিন্তু এই ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটাকে লার্জ নিচ্ছি না, ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্টটাকে আমরা স্মল রাখবো। কেন লার্জ নেব না? কারণ আমাদের একটা ইলাস্টিক লিমিটের ব্যাপার আছে, আমরা ইলাস্টিক লিমিটকে ক্রস করতে পারবো না। তাহলে এবার আমাকে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা লিখতে হবে। ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা এবার লেখা যাক। কীরকম হবে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা? তাহলে আমার এই ফিগার ওয়াইজ রেস্টোরিং ফোর্সকে আমি এফ লিখেছি, ডিসপ্লেসমেন্টকে আমি এক্স লিখেছি। তাহলে আমার ইকুয়েশনটা কীরকম দেখতে হবে? ইকুয়েশনটা হবে এই রকম দেখতে, এফ প্রপোর্শনাল টু এক্স। কেন? আমি এখানে দেখো বলেই দিয়েছি রেস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন। কিন্তু সাথে সাথে আমার ফিগার আরও একটা জিনিসকে ইন্ডিকেট করছে। ইন্ডিকেশনটা কি করছে? ডিসপ্লেসমেন্ট যদি টুয়ার্ডস রাইট হয় তাহলে রেস্টোরিং ফোর্স টুয়ার্ডস লেফট, ডিসপ্লেসমেন্ট যদি হয় টুয়ার্ডস লেফট তাহলে রেস্টোরিং ফোর্স টুয়ার্ডস রাইট। তার মানে কি? তার মানে ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে রেস্টোরিং ফোর্স তার অপোজিটে অ্যাক্ট করবে। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা শুধু লিখি এফ প্রপোর্শনাল টু এক্স, তাহলে এখানে এফও পজিটিভ এক্সও পজিটিভ। তার মানে এই ইকুয়েশনটা ইন্ডিকেট করছে এফ এক্সের ডাইরেকশানে অ্যাক্ট করছে, সেটা নয় এফ এক্সের অপোজিটে অ্যাক্ট করছে। তাহলে সেটা বোঝানোর জন্য আমায় কি করতে হবে? সেটা বোঝানোর জন্য আমাকে একটা নেগেটিভ সাইন এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এই নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করবে? এক্স যদি পজিটিভ হয়, তার মানে মোশনটা যদি হয় টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে রেস্টোরিং ফোর্স ডাইরেক্টেড থাকবে টুয়ার্ডস লেফট, মানে টুয়ার্ডস দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। আর এক্স যদি ইটসেলফ নেগেটিভ হয়, তার মানে মোশনটা যদি হয় টুয়ার্ডস নেগেটিভ এক্স অ্যাক্সিস, তখন এফ ডাইরেক্টেড থাকবে টুয়ার্ডস দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে? নেগেটিভ সাইন ইন্ডিকেট করছে দ্য ডাইরেকশন অফ রেস্টোরিং ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর অপোজিট টু ইচ আদার। এই অবধি সবার ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? ওকে। তাহলে যেই মোমেন্টে আমি প্রপোর্শনালিটি সাইনকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করব, কি আসবে? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। আমি এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে ইন্ট্রোডিউস করলাম, যেটাকে আমি কে দিয়ে ডিনোট করলাম। তাহলে আমার ফার্স্ট ইকুয়েশন আমি যেটা পেলাম সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এই কেটা অ্যাকচুয়ালি কি? এই কেটাকে আমরা বলছি হচ্ছে ইট ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট। কে কিন্তু পজিটিভ।
এর নাম কি? এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ফোর্স কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, অথবা এর আরেকটা নাম আছে স্প্রিং কনস্ট্যান্ট, অর আরেকটা নাম ইউজ করা হয় যেটাকে বলা হয় স্টিফনেস ফ্যাক্টর। আমরা এখানে যে টার্মিনোলজিটা ইউজ করব সেটা হচ্ছে এই ফোর্স কনস্ট্যান্ট, এই টার্মিনোলজিটাকে আমরা ইউজ করব। স্প্রিং কনস্ট্যান্ট আমরা ইউজ করতাম যদি আমরা ইলাস্টিসিটি চ্যাপ্টারে থাকতাম। যেহেতু আমরা এখানে এসএইচএম পড়ছি তাই জন্য আমরা ফোর্স কনস্ট্যান্ট বলে এই কনস্ট্যান্টটাকে ডিফাইন করব। তাহলে নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে? রেস্টোরিং ফোর্স ইজ অলওয়েজ অপোজিট ইন ডাইরেকশন টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমি এটা বলে দিচ্ছি, দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট restoring force is always opposite in direction to the displacement from the equilibrium position. এইবার আমাকে রেস্টোরিং ফোর্সকে ডিফাইন করতে হবে। এবার রেস্টোরিং ফোর্সকে ডিফাইন করার জন্য আমরা এই ইকুয়েশনটা থেকে স্টার্ট করব। তাহলে আমাকে রেস্টোরিং ফোর্সের তো আমি নাম জেনেছি, ডেফিনেশন কি? খুব ভালো কথা। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে লিখতে চাই এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স থেকে, তাহলে কে ইজ ইকুয়াল টু কী হওয়া উচিত ছিল? কে ইজ ইকুয়াল টু হওয়া উচিত ছিল মাইনাস এফ বাই এক্স, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এইখানে কি লিখে রেখেছি আমি? এখানে আমি লিখে রেখেছি কে ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট। নেগেটিভ সাইনটা কি ইন্ডিকেট করছে? নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে এফ আর এক্স অপোজিটলি ডাইরেক্টেড। এই নেগেটিভ সাইনটা কিন্তু কনস্ট্যান্টের সাথে অ্যাসোসিয়েটেড নয়, তাই জন্য এখানে লেখা রয়েছে কে ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে পরে আমার এই নেগেটিভ সাইনটা কিন্তু যখন আমরা ফোর্স কনস্ট্যান্টকে ডিফাইন করব তখন কিন্তু আমি নিতে পারবো না। তাহলে আমার এখানে কি করা উচিত? আমার এখানে একটা মডিউলার সিম্বল ইউজ করা উচিত। তার মানে আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড অফ দ্য রেস্টোরিং ফোর্সকে কনসিডার করছি। এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? তাহলে এই যে কে ইজ ইকুয়াল টু মড এফ বাই এক্স পেলে কেন নেগেটিভ সাইন নিলাম না? কারণ নেগেটিভ সাইনের সাথে কে এর কোনো সম্পর্ক নেই। নেগেটিভ সাইন বোঝাচ্ছে এফ আর এক্স অপোজিট, কে একটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমার এফটা কি? ম্যাগনিটিউড অফ দ্য রেস্টোরিং ফোর্স। এক্সটা কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটাকে যদি আমি ইন ওয়ার্ড লিখতাম তাহলে আমার এখানে কি লেখা উচিত ছিল? ম্যাগনিটিউড অফ রেস্টোরিং ফোর্স ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, এটা লেখা উচিত ছিল। তাহলে ম্যাগনিটিউড অফ রেস্টোরিং ফোর্স ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, তাহলে তুমি যদি রেস্টোরিং ফোর্সকে ডিসপ্লেসমেন্ট দিয়ে ডিভাইড করো তাহলে সেটাকে তুমি স্টেটমেন্টের ফর্মে কি বলতে পারো? রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স কনস্ট্যান্টের ডেফিনেশন কি হলো? ইট ইজ দ্য রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি কি বলবো? ফোর্স কনস্ট্যান্ট ইজ দ্য restoring force per unit displacement from the equilibrium position. দেখো ক্লিয়ার কিনা সবার কাছে বলো? Yes sir. Yes sir. ওকে, এবারে ফোর্স কনস্ট্যান্টের তাহলে ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? ডাইমেনশনাল ফর্মুলা হবে ফোর্সের ডাইমেনশনকে বা ডাইমেনশনাল ফর্মুলাকে আমাকে কি দিয়ে ডিভাইড করে দিতে হবে? এক্সের ডাইমেনশনাল ফর্মুলা দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে পরে আমি যদি ডাইমেনশনাল ফর্মুলাটা লিখতে চাই তাহলে পরে কি হবে? তাহলে আমার ইকুয়েশনটা ডাইমেনশনাল ফর্মুলাটা দাঁড়াবে দেখো এরকম। এফ এর ডাইমেনশনাল ফর্মুলা কি? এম এল টি মাইনাস টু, আর এক্স কি? লেন্থ এল। তাহলে পরে আমি যদি এল এল ক্যান্সেল করে দিই
তাহলে আলটিমেটলি আমার কাছে কি পড়ে থাকছে, আমার কাছে পড়ে থাকছে এম থাকছে, এল এল ক্যান্সেল হয়ে গিয়ে এল টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, টি টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -2। দেখো এটা ক্লিয়ার কিনা বলো। Yes, sir. m1 l0 টি টু দি পাওয়ার -2। এবার যদি আমি এসআই ইউনিট কনসিডার করি, এসআই ইউনিটে ফোর্সের এসআই সিস্টেমে ফোর্সের এসআই ইউনিট কি নিউটন, ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সের এসআই ইউনিট কি মিটার, তাহলে পরে আমি কি বলবো নিউটন পার মিটার, যেটাকে আমি যদি ইয়েতে লিখি তাহলে nm টু দি পাওয়ার -1 নিউটন পার মিটার। যদি আমি সিজিএস ইউনিট কনসিডার করি, সিজিএস সিস্টেমে ফোর্সের ইউনিট কি ডাইন, ডিসপ্লেসমেন্টের ইউনিট কি সেন্টিমিটার, তাহলে আমি কি বলবো ডাইন পার সেন্টিমিটার। তাহলে আমি যদি এটাকে নোটেশনের ফর্মে লিখি তাহলে হচ্ছে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1। এটা ক্লিয়ার হলো কিনা সবাই বলো। Yes, sir. ওকে, এইবার আমরা এখানে কি ডিফাইন করলাম, প্রথমে প্রথমে স্টার্ট করলাম পিরিয়ডিক মোশন থেকে, সেখান থেকে এলাম অসিলেটারি অর হারমোনিক মোশন, তার থেকে আমরা একটা রেস্টোরিং ফোর্সের কনসেপ্ট পেলাম এবং কনসেপ্ট অফ ফোর্স কনস্ট্যান্ট পেলাম। এবার আমাদের টপিকটার নাম কি, টপিকটার নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তাহলে আমাকে এবারে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএমকে ডিফাইন করতে হবে। এটা অলমোস্ট এর সঙ্গেই রিলেটেড, কিন্তু এখান থেকে আমরা একটা আর নতুন কন্ডিশনকে পাবো যেটা এর সাথেই রিলেটেড থাকবে। তাহলে এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আমি শর্টে বলবো এসএইচএম। অসিলেটারি মোশনের যেটা সিম্পলেস্ট ফর্ম, সেই সিম্পলেস্ট ফর্মের নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এই মোশনটা কখন পাবে, তাহলে আমি কি বলবো এসএইচএম ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অসিলেটারি মোশন। মোশনটা কখন অ্যারাইজ করবে, মোশনটা অ্যারাইজ করবে যখন অসিলেটারি বডির উপর বা অসিলেটিং বডির উপর যে ফোর্সটা কাজ করছে সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন হবে এবং সেটা অ্যাক্ট করবে টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। মানে যে কন্ডিশন বা যে কনসেপশনটা আমরা এই রেস্টোরিং ফোর্স পড়ার সময় দেখলাম, তাহলে পরে আমাকে যদি সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন বলা হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন, তাহলে আমি কি বলবো একটা পার্টিকেল তখনই সিম্পল হারমোনিক মোশন শো করবে যদি সে একটা ফিক্সড পয়েন্ট, যেটার নাম হচ্ছে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, তার অ্যাবাউটে টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করে এবং সেই এক্সিকিউশনের সময় তার উপর একটা রেস্টোরিং ফোর্স কাজ করে, যে রেস্টোরিং ফোর্সটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন এবং যে ফোর্সটার ডাইরেকশন থাকবে অলওয়েজ এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট, মানে অলওয়েজ টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম অর মিন পজিশন। তাহলে কি কি থাকতে হচ্ছে, অবজেক্টটাকে বা পার্টিকেলটাকে ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যাবাউটে টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করতে হবে। কেন করবে, কারণ ওর উপর একটা রেস্টোরিং ফোর্স কাজ করবে, সেই রেস্টোরিং ফোর্সটা কি হবে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। আর কি হবে, ডিসপ্লেসমেন্টের অপোজিটে রেস্টোরিং ফোর্স কাজ করবে, তার মানে রেস্টোরিং ফোর্সটা সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ডাইরেক্টেড থাকবে। এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাইড হয় তাহলে পরে আমরা
সেই পার্টিকেলের মোশনকে বলবো সিম্পল হারমোনিক মোশন। দেখো যেটা আমি তোমাদেরকে বললাম, আমি সেই ডেফিনেশনটা এখানে লিখে দিলাম। এ পার্টিকেল ইজ সেড টু এক্সিকিউট এসএইচএম ইফ ইট মুভস টু অ্যান্ড ফ্রো অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট, যার নাম মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন, আন্ডার দ্য অ্যাকশন অফ এ রেস্টোরিং ফোর্স, যেখানে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন অ্যান্ড ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। দেখো এটা ক্লিয়ার কিনা সবাই বলো। ইয়েস স্যার। তাহলে এসএইচএম এর জন্য আমার কাছে রেডিমেড ইকুয়েশনটা কি? আমার কাছে রেডিমেড ইকুয়েশনটা হচ্ছে একটু আগে আমি যে ইকুয়েশনটা লিখে এলাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, সেই ইকুয়েশনটাই হচ্ছে এসএইচএম এর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা ডিফাইন করে সিম্পল হারমোনিক মোশন। এইবার এই সিম্পল হারমোনিক মোশনের আরেকটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটা কি? আমরা নিউটনস সেকেন্ড ল অফ মোশনের কনসিডারেশনে যাই। নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা আমরা সবাই জানি, অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। খুব ভালো কথা। এই এফ ইজ ইকুয়াল টু এম এ, এইটা যদি আমি আগের ইকুয়েশনে পুট করি তাহলে পরে ইকুয়েশনটা কি হবে? যদি আগের ইকুয়েশনে পুট করো তাহলে দেখো তো এই ইকুয়েশনটা দাঁড়াবে তো এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই যে দেখো এফ এর জায়গায় আমি এম এ পুট করেছি, এটা পাবো তো? দেখো এবার কি করব? এবার আমি যেটা করব, এই মাসটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে যদি আমি মাসকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে পরে এই রকম একটা কন্ডিশন তৈরি হবে। দেখো এরকম হবে তো কন্ডিশন, এ ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এইবার ভালো করে এই পার্টটাকে ফলো করো। কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। তার মানে এটা একটা সিস্টেমের জন্য কনস্ট্যান্ট। এমটা কি? এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট। তাহলে আমি যদি এই ফিগারটাতে আসি তাহলে এই ফিগারের স্প্রিং আমি চেঞ্জ করতে পারছি না, কারণ তাহলে আমাকে পুরো সেটআপ চেঞ্জ করতে হবে। তাহলে এই সেটআপে স্প্রিংটা ফিক্সড, তাহলে এর ফোর্স কনস্ট্যান্ট সেম থাকবে। এই ব্লকের মাস ফিক্সড, ব্লক চেঞ্জ করছি না, তাহলে মাস সেম। তাহলে পরে এই যে কে বাই এম ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটাও কনস্ট্যান্ট। তাহলে পরে আমি এখানে কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই এক্স। এটা লেখা যাবে কিনা বলো? এটা লিখতে পারবো? তাহলে কনস্ট্যান্ট আর ইকুয়াল সাইন যদি আমি রিমুভ করে দিই তাহলে কি ব্যাক করে আসবে? প্রপোর্শনালিটি সাইনটা ব্যাক করে আসবে, নেগেটিভ সাইনটা অ্যাজ ইট ইজ রয়ে গেল, এক্সটা রয়ে গেল। তাহলে পরে দেখো এবার আমরা আরেকটা ইকুয়েশনকে নিয়ে এলাম। আগেরটা ছিল এফ প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স, এখানে আমি কি পেলাম? অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স। তাহলে এই ডেফিনেশনে আমরা রেস্টোরিং ফোর্সের টার্মে বলেছি, যদি আমরা এরকম কোনো পার্টিকেলকে পাই যেখানে পার্টিকেলটা টু অ্যান্ড ফ্রো মোশন এক্সিকিউট করছে একটা লাইন বরাবর, যেখানে পার্টিকেলের অ্যাক্সিলারেশন সব সময়তে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে ডাইরেক্টেড, মানে এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট থাকছে, নেগেটিভ সাইন সেটা ইন্ডিকেট করছে, এবং প্রপোর্শনালিটি সাইন কি বলছে? অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমরা সেই পার্টিকেলের মোশনকে বলতে পারবো সিম্পল হারমোনিক মোশন। তার মানে আমরা শুধু রেস্টোরিং ফোর্স নয়, আমরা অ্যাক্সিলারেশনের টার্মেও এই ডেফিনেশনটা লিখতে পারি। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, স্যার আমরা রেস্টোরিং ফোর্সের টার্মে লিখেছি, আবার অ্যাক্সিলারেশনের টার্মে আমার জানার কি দরকার পড়লো? তার কারণ হচ্ছে যখন আমাদের
কোনো একটা পার্টিকুলার অবজেক্টের মোশন সিম্পল হারমোনিক কিনা এটাকে প্রুফ করতে বলে, তখন আমরা টার্গেট করি বা আমাদের যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে অবজেক্টের অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা সেটা ভেরিফাই করা। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা মোশনটাকে বলি সিম্পল হারমোনিক মোশন, যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা বলি এটা সিম্পল হারমোনিক মোশন নয়। যেহেতু আমরা ম্যাথামেটিক্যালি প্রুফ করতে গিয়ে আমরা ফোর্সের টার্মে না গিয়ে আমরা অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু নেগেটিভ অফ ডিসপ্লেসমেন্ট এই ইকুয়েশনটাকে ভেরিফাই করাই, সেই কারণের জন্য আমাদের অ্যাক্সিলারেশনের টার্মেও এসএইচএম এর ডেফিনেশনটা জানা দরকার। এই দুটো ডেফিনেশন তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। আচ্ছা, কেউ কোনো কোয়েশ্চেন করবে? আচ্ছা, কেউ বোধহয় একজন কেউ হ্যান্ড রেস করেছিল, তো বেরিয়ে গেছে, হয়তো নেই। এইবার একটা কাজ করতে হবে আমাদের। কি কাজ করতে হবে? আমরা ফোর্সের ডেফিনেশন, তোমার কি বলে, সরি, এসএইচএম এর ডেফিনেশন জেনে গেলাম। তাহলে এবার যদি আমাকে ক্যারেক্টারিস্টিক্স অফ এসএইচএম বলে তাহলে কি কি মনে রাখতে হবে? নাম্বার ওয়ান, মোশন অফ দ্য পার্টিকেল মাস্ট বি পিরিয়ডিক। পিরিয়ডিক না হলে কিচ্ছু হবে না, পিরিয়ডিক হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার। সেকেন্ড কি, পার্টিকেলটার টু অ্যান্ড ফ্রো অর ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন থাকতে হবে অ্যাবাউট এ ফিক্সড পজিশন, যার নাম ইকুইলিব্রিয়াম পজিশন অর মিন পজিশন। নেক্সট কি পেলাম? রেস্টোরিং ফোর্স যেটা অ্যাক্ট করবে অন দ্যাট পার্টিকেল, দ্যাট শুড বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য মিন পজিশন। নেক্সট কি পেলাম? রেস্টোরিং ফোর্স কোন দিকে ডাইরেক্টেড থাকবে? এগেনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। তার মানে রেস্টোরিং ফোর্স উইল অলওয়েজ বি ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম অর মিন পজিশন। এই ক্যারেক্টার যেগুলো আমরা বললাম এগুলোকেই আমরা বলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তোমরা ম্যাথামেটিক্সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি এখনো গেছো? আচ্ছা, আমাদের একটা কোয়েশ্চেন দেয়, কোয়েশ্চেনটা হচ্ছে রাইট দ্য, কেউ কিছু জিজ্ঞাসা করবে? কোয়েশ্চেনটা দেবে রাইট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আমাদের প্রুফ করতে হবে না, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে হবে না, প্রুফ মানে সরি ভুল বললাম, সলভ করতে হবে না, আমাদের ফাইনাল রেজাল্টটা লাগবে আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফ্রেম করতে হবে। তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কিভাবে তৈরি করব ভালো করে দেখো। কোন কোন ইকুয়েশনগুলো নিয়ে কাজ করব? ফার্স্ট যে ইকুয়েশনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন কি লাগবে? এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এইবার পার্টিকেলটা আমরা কোন অ্যাক্সিস বরাবর অসিলেট করছে বলেছি? অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে আমরা অ্যাক্সিলারেশনকে ক্যালকুলাসের টার্মে লিখব। কিভাবে লিখব? অ্যাক্সিলারেশন মানে কি? ডেফিনেশনটা কি? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সময়ের সাথে বা টাইমের সাথে ভেলোসিটি কি রেটে চেঞ্জ করছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল? এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। খুব ভালো কথা। এবার ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, মানে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে কি রেটে চেঞ্জ করছে। তাহলে আমি ইকুয়েশনটাকে যদি এভাবে লিখি, ডি বাই ডিটি আমি রাখলাম, তারপর উইদিন ব্র্যাকেট ভি এর জায়গায় আমি ডিএক্স বাই ডিটি লিখতে পারি।
তাহলে ডিএক্স বাই ডিটি কি দিচ্ছে? টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, যেটা আলটিমেটলি হচ্ছে ভেলোসিটি ভি। আবার ডিভি বাই ডিটি কি দিচ্ছে? টাইম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি হুইচ ইজ আলটিমেটলি অ্যাক্সিলারেশন। তাহলে আমরা ডিসপ্লেসমেন্টের টার্মে ইকুয়েশনটাকে লিখব, সেই কারণের জন্য আমরা ডিভি বাই ডিটি থেকে এই প্যাটার্নে এলাম। এইটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো, এই অবধি এই স্টেপটা অবধি ক্লিয়ার হয়েছে কিনা বলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এই স্টেপটাকে আমি আরেকটু ফার্দার তোমাদের সিম্পলিফিকেশনের জন্য যদি লিখি, তাহলে দেখো তো জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। এটা লেখা যাবে কিনা বলো, এটা লিখতে পারবো? হ্যাঁ স্যার। প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের পার্টটা দেখো, ডি বাই ডিটি অফ এক্স, তার মানে তুমি কি করছো? ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে, তাহলে তার থেকে একটা রেজাল্ট পাচ্ছ। সেই রেজাল্টকে তুমি ইমিডিয়েটলি টাইমের রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করছো। তার মানে তুমি ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে সাকসেসিভলি দুবার ডিফারেন্সিয়েট করলে, তার মানে এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে এইটাকে যদি আমি এইভাবে লিখতে চাই, ডি বাই ডিটি দুবার অ্যাপিয়ার করেছে, তাহলে আমি কিভাবে লিখব? তাহলে আমি এভাবে এটাকে লিখব, ডি টু এক্স বাই ডিটি টু। এটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এইভাবে প্রোনাউন্স করবে না, এটা কোনো হোল স্কোয়ার নয়। এটা এই টুটা হচ্ছে অর্ডার অফ ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনটা তোমাকে কবার সাকসেসিভলি করতে হচ্ছে, পারফর্ম করতে হচ্ছে। পাওয়ার টু মিনস ইট ইজ এ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, তার মানে এক্সকে তোমাকে সাকসেসিভলি ডিফারেন্সিয়েট করতে হবে টোয়াইস উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশনটা কি হবে? ডি টু এক্স বাই ডিটি টু। ডি টু এক্স বাই ডিটি টু ইজ দ্য সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম টি। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ইয়েস স্যার। এইবার এই যে ডি টু এক্স বাই ডিটি টু, এটা যদি আমি নিউটন সেকেন্ড ল অফ মোশনে পুট করি, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি? অর এফ উইল বি ইকুয়াল টু এম, দেন এর জায়গাতে আমি লিখব ডি টু এক্স বাই ডিটি টু। এটা লেখা যাবে, লেখা যাবে, যাবে তো? ওকে, এইবার কি করবে? এই এম ডি টু এক্স বাই ডিটি টুকে আমাদের যে ফার্স্ট ইকুয়েশন এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ইকুয়েশনে আমরা পুট করব। খুব ভালো কথা। তাহলে আমার ইকুয়েশনটা কি হলো? ইকুয়েশনটা হচ্ছে এম ডি টু এক্স বাই ডিটি টু ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ কে এক্স। ফোর্সের জায়গায় আমি জাস্ট এটা সাবস্টিটিউট করলাম। অর মাস দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দাও, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পড়ে থাকবে? লেফট হ্যান্ড সাইডে থাকছে ডি টু এক্স বাই ডিটি টু নেগেটিভ অফ কে বাই এম ইন্টু এক্স। এবারে কে বাই এম এই ফ্র্যাকশনটা একটা কনস্ট্যান্ট, আমি একটু আগে তোমাদেরকে বললাম যখন আমরা এই ইকুয়েশনটা বের করেছি এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, যেখানে আমি বলেছিলাম একটা সিস্টেমের জন্য ফোর্স কনস্ট্যান্ট আর মাস ফিক্সড, সিস্টেম চেঞ্জ করলে তখন এটা চেঞ্জ হবে। তাহলে পরে আমার এই যে ফ্র্যাকশনটা, এই ফ্র্যাকশনটাকে আমি একটা কোনো সিম্বল দিয়ে লিখতে পারি। সেই সিম্বলটা কি? সেই সিম্বলটা হচ্ছে এই রকম একটা টার্ম। এই সিম্বলটার নাম কি? ওমেগা। ওমেগা। এটা আমরা সার্কুলার মোশন যখন পড়েছিলাম তখন আমরা এই টার্মিনোলজিটা ইউজ করেছিলাম। তাহলে আমরা কে বাই এম এর জায়গাতে লিখলাম ওমেগা স্কোয়ার। তাহলে এবার যদি আমি ইকুয়েশনটাকে নেগেটিভ ওমেগা স্কোয়ার এক্সকে যদি আমি
লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে? পজিটিভ ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? d2x বাই dt2 প্লাস ওমেগা, ও সরি, ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এখানে আমি কি পেলাম? এখানে আমি বলে দিচ্ছি, হোয়ার আমি ওমেগা স্কোয়ার কার জায়গায় পুট করেছি? কে বাই এম এর জায়গায় পুট করেছি। তাহলে আমাকে এটা মেনশন করে দিতে হবে, হোয়ার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। এই বক্সের মধ্যে যে ফ্যাক্ট বা যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। সবাই বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? ইয়েস স্যার। ওকে, এইবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা সলভ করবে, শিখবে, তোমাদের ম্যাথামেটিক্সে করানো হবে। সেখানে আমাদের একটা ট্রায়াল সলিউশন নিতে হয়, সেই ট্রায়াল সলিউশনেরটাকে আমাদের ভেরিফাই করাতে হয়, করে আলটিমেটলি আমাদেরকে তার সলিউশন বের করতে হয়। আমরা এখানে সেই সলিউশন বের করার প্রসেসে যাব না, কারণ এটা আমাদের স্কোপ মানে আউট অফ দ্য সিলেবাস। আমাদের ফাইনাল সলিউশনটা লাগবে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা পাবো, সেই সলিউশনটাকে আমরা বলবো দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। তাহলে সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমাকে লিখতে বলে, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা পাবে, যেটা তোমরা ট্রায়াল সলিউশনের টার্মে যখন করবে তখন তোমরা এটা শিখবে, এরকম একটা টার্ম পাওয়া যাবে। সব আমি বলবো, অত চিন্তা করার কিচ্ছু নেই, ওয়ান বাই ওয়ান আমি সব কিছু বলছি। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড দিস পার্টিকুলার সলিউশন ইজ নোন অ্যাজ দ্য ইকুয়েশন অফ এসএইচএম। এবারে রাইট হ্যান্ড সাইডের প্রত্যেকটা টার্মকে ফলো করো। হোয়াট ইজ এ? এর নাম হচ্ছে অ্যামপ্লিটিউড অফ মোশন, অর ইউ ক্যান সে ইট অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেটিং পার্টিকেল। অ্যামপ্লিটিউড কি একটু বাদে আমরা জানছি, সব বলবো ওয়ান বাই ওয়ান। নেক্সট হচ্ছে এই কসের আর্গুমেন্টটা। কসের আর্গুমেন্টের মধ্যে কি রয়েছে? ওমেগাটি একটা টার্ম আছে, আর একটা টার্ম আছে হচ্ছে ফাই জিরো। এই পুরো আর্গুমেন্টটার নাম হচ্ছে ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল, যেটাকে আমরা সিম্পলিসিটির জন্য অন্য কোনো টার্মিনোলজি দিয়ে ডিফাইন করতে পারি। আলফা, বিটা, গামা যা খুশি দিয়ে, ফাই, সাই যা খুশি দিয়ে ডিফাইন করতে পারো। ফেজ কি হবে এগুলো সব আমাদের ওয়ান বাই ওয়ান শিখতে হবে, এখন জাস্ট টার্মিনোলজিগুলোকে এই মোমেন্টে জানো। নেক্সট হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে আমি লিখলাম ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল, ফেজটা এ মানে রাম শ্যাম যদু মধু যাই হোক না কেন, একটা জিনিস যেটা আমাদের কাছে ক্লিয়ার, দিস ফেজ ডিপেন্ডস আপন টাইম টি। একটা পার্টিকুলার সিস্টেমে ওমেগা ফিক্স থাকবে যখন আমরা কাজ করব, কিন্তু টাইম কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তার মানে এই যে ফেজ একটা টার্মিনোলজি আমি পেয়েছি, যেটা আমি এখনো জানি না কি, শুধু নামটা জেনেছি। আমি এই ইকুয়েশনটা থেকে, এই রিপ্রেজেন্টেশনটা থেকে একটা জিনিস বুঝতে পারছি, যে দিস পার্টিকুলার ফিজিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডস আপন টাইম, টাইমের উপর ডিপেন্ডেন্ট, কারণ ওর রিপ্রেজেন্টেশনের মধ্যে একটা টি আছে। এবার যদি তুমি টাইমটাকে জিরো করে দাও, টি ইজ ইকুয়াল টু জিরো পুট করো, তাহলে পরে
আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমি যদি বলি অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 যদি আমি পুট করি, তাহলে আমার ইকুয়েশনটা এরকম দাঁড়াবে ওমেগা ইন্টু 0 প্লাস ফাই 0। 0 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যায়, তার মানে এইটা সিম্পলি হয়ে যাবে ফাই 0। তাহলে ফাই 0টা কি? ফাই 0 হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0তে পার্টিকেলটার ফেজ কত। টি ইজ ইকুয়াল টু 0 মানে যখন অসিলেশন স্টার্ট হলো, তার এইটাকে বলা হয় ইনিশিয়াল। তাহলে এই যে ফাই 0, এই ফাই 0টার নাম হচ্ছে ইনিশিয়াল ফেজ। এই ইনিশিয়াল ফেজের টার্মিনোলজিটাকে আমরা বলি হচ্ছে ইপক, ইপিওসিএইচ, ইপক। তাহলে ইনিশিয়াল ফেজ অ্যাকচুয়ালি তোমাকে কি বোঝাচ্ছে? ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল অ্যাট টি ইজ ইকুয়াল টু 0। এইটুকু অবধি ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। ইয়েস স্যার। তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই 0 যেটা আমি ইকুয়েশন অফ এসএইচএম বললাম, সেটা অ্যাকচুয়ালি আরেকটু যদি প্রিসাইসলি চিন্তা করো, তাহলে এটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে ডিসপ্লেসমেন্ট। কেন? এক্স তো ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট টি। কোনো একটা ইনস্ট্যান্টে ইকুইলিব্রিয়াম ডিসপ্লেসমেন্ট মানি সেটা আমি ক্যালকুলেট করছি ইকুইলিব্রিয়াম পজিশন। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি লিখে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং পার্টিকেল ফ্রম মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন অ্যাট এনি ইনস্ট্যান্ট টি। ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে যে কোনো ইনস্ট্যান্টে ওর ডিসপ্লেসমেন্ট এইরকম একটা ইকুয়েশন দিয়ে ডিনোটেড হবে। এটা কোসাইনের টার্মে আছে, এটা সাইনের টার্মেও হতে পারে। কখন সাইন হবে, কখন কস হবে, এটা আমাদেরকে জানতে হবে। একটা পার্টিকুলার লজিক আছে, এরকম নয় যা ইচ্ছে তাই আমরা করব, তা করা যাবে না। পার্টিকুলার কিছু কন্ডিশনে সাইন হবে, পার্টিকুলার কিছু কন্ডিশনে কস হবে। এইটুকু অবধি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ইয়েস স্যার। ওকে, এইবার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম তো লিখেছি। আমরা সার্কুলার মোশন যখন পড়েছিলাম সেখানে টাইম পিরিয়ডের সঙ্গে ওমেগার একটা রিলেশন পেয়েছিলাম, মনে পড়ে? ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, মনে পড়ছে? তাহলে আমরা টাইম পিরিয়ড অফ এসএইচএম ক্যালকুলেট করতে পারবো। আমাকে যদি এখান থেকে বলে হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ এসএইচএম, তাহলে আমি কি করব? আমি এই ইকুয়েশনটার হেল্প নেব। আমার ইকুয়েশনটা কি? ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। তাহলে আমি যদি এখান থেকে ওমেগা লিখি, তাহলে ওমেগা মাস্ট বি আন্ডার স্কোয়ার রুট কে বাই এম। এটা তো, এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন নেই? না স্যার। হোয়াট ওয়াজ দ্য রিলেশন বিটুইন টাইম পিরিয়ড অ্যান্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি? দ্যাট ওয়াজ টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে টি ইজ ইকুয়াল টু যদি 2 পাই বাই ওমেগা হয়, তাহলে এই ওমেগা যদি আমি এখানে সাবস্টিটিউট করি, তাহলে ইকুয়েশনটা কি লিখতে পারবো? অর টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 1 বাই ওমেগা। তাহলে ওমেগা যদি রুট ওভার অফ কে বাই এম হয়, 1 বাই ওমেগা কি হবে? 1 বাই ওমেগা হবে এম বাই কে, তাই হবে তো? ভালো করে দেখো, ওমেগা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম, এটা 1 বাই ওমেগা, তার মানে কত হবে? আন্ডার স্কোয়ার রুট এম বাই কে। তার মানে আমরা যদি এটাকে লিখি, তাহলে আমার টি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো?
2 pi root over of m by k. This is the time period of simple harmonic motion. Clear? Yes, sir. সবাই বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, এইবার আমরা এই টার্মগুলো যেগুলো পেলাম সেগুলোকে এবার একটু ডিটেলে ডিসকাস করি। তাহলে এবার আমাদের টপিকটা কি হবে? এবার আমাদের টপিক হচ্ছে সাম ইম্পর্টেন্ট টার্মস রিগার্ডিং SHM। খুব ভালো কথা। এই টার্মিনোলজিগুলো বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রামকে আনি স্ক্রিনে। এই ডায়াগ্রামটা তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি বলো। Yes, sir. সবাই দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা? Yes, sir. এটাকে কার সাথে রিলেট করাবে? এই ব্যাপারটাকে রিলেট করাও এই ডায়াগ্রামটার সাথে। এখানে ব্লক ছিল, ব্লকটাকে ইমাজিন করো অ্যাজ ইফ এ পার্টিকেল। তাহলে এই পার্টিকেলটা ওই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে আমি ও বললাম। এক্সট্রিম রাইটে সি অবধি যেতে পারে, এক্সট্রিম লেফটে বি অবধি যেতে পারে। তাহলে ও থেকে সি, ও থেকে বি, তার মানে অ্যাকচুয়ালি বি থেকে ও হয়ে সিতে যাবে, আবার সি থেকে ও হয়ে বিতে ফিরে আসবে। এই লাইনের উপর পার্টিকেলটা বা সিএটা অবজেক্টটা অসিলেট করছে, সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। পি হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যে কোনো ইনস্ট্যান্ট বা যে কোনো মোমেন্টে অবজেক্টটা বা পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি আর সেই পজিশনটাকে পি বলেছি। তাহলে আমার এই হরাইজেন্টাল লাইনটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং টুয়ার্ডস রাইট পজিটিভ এক্স, টুয়ার্ডস লেফট নেগেটিভ এক্স। তার মানে ওসি হচ্ছে অন দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, ওবি হচ্ছে অন দ্য নেগেটিভ এক্স অ্যাক্সিস। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes, sir. Yes, sir. ওকে, এইবার আমরা ফার্স্ট যে টার্মিনোলজিটা জানব, ফার্স্ট টার্মিনোলজিটার নাম হচ্ছে মিন পজিশন, যেটা অলরেডি আমরা বলেছি, অর ইকুইলিব্রিয়াম পজিশন। আমার ফিগার কি বলছে? আমার ফিগার বলছে দ্য পয়েন্ট ও, এইটা হচ্ছে আমার মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। এবার জিনিস দেখো, ও পয়েন্টটা এই পুরো বিসি লাইনটার দেখো মিড পয়েন্ট, তার মানে কি এই অসিলেশনের সেন্টার। সেই কারণের জন্য আমরা এই পয়েন্টটাকে আরও একটা নামে বলতে পারি, সেটা কি সেন্টার অফ অসিলেশন। এবার যেহেতু ওটা হচ্ছে, আমি কি বলবো, সিন্স ও ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন বিসি, তার মানে কি, তার মানে ও থেকে সি এর যতটা ডিস্টেন্স, ও থেকে বি এর ততটা ডিস্টেন্স। তার মানে আমি কি বলবো, ওবি ইজ ইকুয়াল টু ওসি। তাহলে ওবি ইজ ইকুয়াল টু যদি ওসি হয়, তার মানে কি, তার মানে ওসি ডিস্টেন্সটা কভার করতে পার্টিকেলটা যে টাইম নেবে, ওবি ডিস্টেন্সটা কভার করতে পার্টিকেলটা এক্স্যাক্টলি সেম টাইম নেবে। তাহলে আমি কি বলবো, সো দ্য পার্টিকেল কভার্স দ্য ডিস্টেন্সেস OB and OC in equal intervals of time। এই অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? Yes, sir. Yes, sir. ওকে, নেক্সট
ডিসপ্লেসমেন্ট। কোনো একটা মোমেন্টে বা কোনো একটা ইনস্ট্যান্টে অবজেক্টটা এই পাথের উপর একটা কোনো পয়েন্টে থাকবে। ফিগারে কি দেখাচ্ছে, এই মোমেন্টে পার্টিকেলটা রয়েছে অ্যাট পয়েন্ট পি। তাহলে এই ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন থেকে এই ইনস্ট্যান্টে পি পজিশনের যতটা ডিস্টেন্স, সেটাকেই আমরা বলবো ওই ইনস্ট্যান্টে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং পার্টিকেল। তাহলে পরে আমি যদি অসিলেটিং পার্টিকেলের ডিসপ্লেসমেন্টকে ডিফাইন করতে চাই, ইট উইল বি দ্য ডিস্টেন্স অফ দ্য অসিলেটিং পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট ফ্রম দ্য মিন পজিশন। সবসময় মনে রাখবে, ডিসপ্লেসমেন্টকে কিন্তু ক্যালকুলেট করা হয় অলওয়েজ ফ্রম দ্য মিন পজিশন। এটা মনে রাখবে, ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ measured from the mean position। তাহলে ফিগারে ডিসপ্লেসমেন্ট কত, ওপি ইজ ইকুয়াল টু এক্স। ওর রাইটে থাকলে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, ওর যদি লেফটে থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে নেগেটিভ। এটা আশা করি কারোর কোনো প্রবলেম নেই। এইবারে আসছে এই যে আমরা এখানে লিখেছিলাম এ ইজ অ্যাম্পলিটিউড অফ মোশন অর অ্যাম্পলিটিউড অফ দ্য অসিলেটিং পার্টিকেল, এইবারে আমরা অ্যাম্পলিটিউডকে ডিফাইন করব। দেখো এই ডায়াগ্রামটা কি ডিনোট করছে, সি ইজ দ্য এক্সট্রিম রাইট পয়েন্ট বা এক্সট্রিম রাইট পজিশন অফ দিস অসিলেটিং পার্টিকেল, বি ইজ দ্য এক্সট্রিম লেফট পজিশন অফ দ্য সেম অসিলেটিং পার্টিকেল। তার মানে খুব সিম্পল ওয়েতে রাইট হ্যান্ড সাইডে সি পয়েন্টকে কখনো ক্রস করতে পারবে না পার্টিকেলটা, সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে বি পয়েন্টকে কখনো ক্রস করতে পারবে না। তাহলে পার্টিকেলটা যদি সি পয়েন্টে এক্সিস্ট করে অর বি পয়েন্টে এক্সিস্ট করে, তাহলে পার্টিকেলটা থাকবে অ্যাট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, কারণ it cannot go beyond point C or point B. So when the particle is at point C or is at point D, it is at a maximum distance from the mean or equilibrium position. তাহলে পরে এই ম্যাক্সিমাম ডিস্টেন্সটা ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন আলটিমেটলি কি ডিফাইন করবে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন। এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হতে পারে, টুয়ার্ডস রাইট হতে পারে, টুয়ার্ডস লেফট হতে পারে। তাহলে আমাকে যদি অ্যাম্পলিটিউড কনসিডার করতে হয়, উই নিড টু কনসিডার দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন অন আইদার সাইড অফ দ্য মোশন। তাহলে পার্টিকেলটা যদি সিতে থাকে অর বিতে থাকে, তাহলে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট হবে ফ্রম মিন অর ইকুইলিব্রিয়াম পজিশন, সেই ডিসপ্লেসমেন্টকে আমরা বলবো অ্যাম্পলিটিউড। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, তাহলে অ্যাম্পলিটিউডের ডেফিনেশন কি হবে, যেটা তোমাদের বললাম, এ দেখো, maximum displacement of the oscillating particle on either side of its mean position। কেন আইদার সাইড, এটা রাইটেও হতে পারে, এটা লেফটেও হতে পারে, তাই জন্য আমাকে দুটো সাইডকেই কনসিডার করতে হবে। অফ ইটস মিন পজিশন ইজ কল্ড ইটস অ্যাম্পলিটিউড। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য ফিগার অ্যাম্পলিটিউড ইজ ইকুয়াল টু কি হবে, আইদার ওসি অর ওবি। যেহেতু ও হচ্ছে মিড পয়েন্ট, তাই জন্য ওসি আর ওবি সেম হবে, তার মানে অ্যাম্পলিটিউড উইল বি দ্য সেম। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. সেকেন্ড, নেক্সট টার্ম, অসিলেশন, অসিলেশন অর সাইকেল।
অসিলেশন অর সাইকেল হচ্ছে একটা কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন বা একটা কমপ্লিট ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন এক্সিকিউটেড হওয়া মানে ওয়ান সাইকেল অর ওয়ান অসিলেশন কমপ্লিটেড হচ্ছে। এবারে ওয়ান কমপ্লিট ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন বা ওয়ান কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মোশন মানে কি? সাপোজ পার্টিকেল স্টার্ট করছে ফ্রম পয়েন্ট বি, তাহলে ব্যাপারটা কি হবে? বি থেকে স্টার্ট করে ও হয়ে সিতে যাবে, সি থেকে আবার ও হয়ে বিতে যখন ব্যাক করে আসছে, ওয়ান টু অ্যান্ড ফ্রো কমপ্লিটেড হলো। দিস ইজ কল্ড ওয়ান অসিলেশন অর ওয়ান সাইকেল। যদি পার্টিকেল সি থেকে স্টার্ট করে তাহলে কি হবে? সি ও বি, বি ও সি। তার মানে আফটার one complete back and forth or one complete to and fro, the particle will be back to its starting point. এবার যদি পার্টিকেলটা পি থেকে স্টার্ট করত, মানে পার্টিকেলটা ও থেকে সি এর দিকে যাচ্ছে, এই লজিকে যদি পার্টিকেলটা পি থেকে স্টার্ট করত তাহলে কি হতো? সব সময় যে এক্সট্রিম লেফট বা এক্সট্রিম রাইট থেকে স্টার্ট করবে এরকম তো কথা নেই, পার্টিকেলটা যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করতে পারে। তাহলে কি হতো? পি থেকে স্টার্ট করলে ও প্রথমে পি থেকে সিতে যেত, তারপর সি থেকে ও হয়ে বিতে যেত, তারপর বি থেকে ও হয়ে আবার পিতে ফিরে আসতো। তাহলে দেখো আবার ও ব্যাক টু স্টার্টিং পয়েন্ট। এইটাকে আমরা বলবো ওয়ান অসিলেশন অর ওয়ান সাইকেল। পি টু সি, সি টু বি থ্রু ও, বি টু পি থ্রু ও। ব্যাপারটা ক্লিয়ার হলো? ইয়েস স্যার। তাহলে আমি আগে প্রথমে তোমাদের অসিলেশনের ডেফিনেশনটা বলি, তারপর আমি তোমাদের এইটা লিখে দিচ্ছি। এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট করলে ব্যাপারটা ভেরি ইজি। এক্সট্রিম এন্ড বি থেকে স্টার্ট করা মানে বিওসি সিওবি, সি থেকে স্টার্ট করা মানে সিওবি বিওসি। কিন্তু প্রবলেমটা হবে কখন? যখন ও এক্সট্রিম এন্ড থেকে স্টার্ট না করে যে কোনো পয়েন্ট থেকে স্টার্ট করছে। তাহলে আমার কাছে অ্যাকর্ডিং টু দ্য ফিগার, দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম পি মুভিং টুয়ার্ডস রাইট। পি থেকে স্টার্ট করছে, মুভ করছে টুয়ার্ডস রাইট। তাহলে ওয়ান অসিলেশন। ব্যাপারটা কিভাবে দেখাবো দেখো। প্রথম স্টার্টিং পয়েন্ট কোনটা? পি। ছবিটা থাকুক, এটা থাকুক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম স্টার্টিং পয়েন্ট কোনটা? পি। পি থেকে কোন দিকে যাচ্ছে বলেছি? ডান দিকে যাচ্ছে। তাহলে পি এর পরের পয়েন্ট কোনটা? সি। এবার সিতে পৌঁছানোর পর এবারও কোন দিকে যাবে? সি থেকে বিতে যাবে, মানে এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফটে যাবে। কোন পয়েন্ট দিয়ে পাস করবে? মিন দিয়ে পাস করবে। তাহলে এবারে এর পরের পার্টটা কি? এর পরের পার্টটা হচ্ছে ও যাচ্ছে পয়েন্ট বিতে। কিভাবে যাচ্ছে? থ্রু ও, সরি, থ্রু ও, ও পয়েন্টের মধ্যে দিয়ে পাস করলো। এবার বিতে আসলো, বি হচ্ছে এক্সট্রিম লেফট। এবার বি থেকেও কোথায় আসবে? ওর স্টার্টিং পয়েন্টে আসবে, মানে এবার বি থেকেও আসবে হচ্ছে পিতে। কার মধ্যে দিয়ে আসবে? আবার পাস করবে থ্রু পয়েন্ট ও। তাহলে আবার ও পাস করবে থ্রু পয়েন্ট ও এবং ফাইনালি ও পিতে এসে ফিরবে। তাহলে দেখো পি হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। পি থেকে স্টার্ট করলো, সিতে গেল, সি থেকে বিতে গেল থ্রু ও, তারপর বি থেকে আবার সিতে তোমার ও হয়ে পিতে ফিরে এলো। তার মানে কি? স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট সেম পয়েন্ট। তাহলে ওয়ান কমপ্লিট অসিলেশন হলো। দেখো সবার কাছে ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা বলো। ইয়েস স্যার। ওকে, নেক্সট হচ্ছে
টাইম পিরিয়ড যেটা অলরেডি আমি বলেছি তাও একবার বলে দিই। এই যে ওয়ান অসিলেশন, এই ওয়ান অসিলেশনকে কমপ্লিট করতে, এক্সিকিউট করতে যে টাইম পার্টিকেলটা নেবে সেই টাইমটাকে আমরা বলবো হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে আমার টাইম পিরিয়ডের ডেফিনেশনটা কি? টাইম পিরিয়ডের ডেফিনেশন হচ্ছে টাইম টেকেন বাই এ পার্টিকেল। কোন পার্টিকেল? যেটা এসএইচএম এক্সিকিউট করছে, সেই পার্টিকেলটা ওয়ান কমপ্লিট অসিলেশন দেখাতে বা ওয়ান কমপ্লিট অসিলেশন পারফর্ম করতে যে টাইমটা নেয় সেই টাইমটাকে আমরা বলছি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানেই জানবে এটাকে সবসময় আমাকে ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করতে হবে। টাইম পিরিয়ড কিন্তু কখনো স্মল টি দিয়ে ডিনোট হয় না। যখনই দেখবে ক্যাপিটাল টি লেখা রয়েছে তার মানে চোখ কান বুঝে মনে রাখবে দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে হচ্ছে টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. Yes, sir. ওকে, নেক্সট টার্মটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে টাইম পিরিয়ড আমাকে কি বলছে? একটা কমপ্লিট অসিলেশন হতে কতটা টাইম লাগছে। ফ্রিকোয়েন্সি আমাকে কি বলবে? ইউনিট টাইম মানে 1 সেকেন্ডে এরকম নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস কত। যদি দেখা যায় কোনো পার্টিকেল 1 সেকেন্ডে 50 অসিলেশনস কমপ্লিট করছে, তাহলে পার্টিকেলের ফ্রিকোয়েন্সি হবে 50 উইথ এ ইউনিট হার্টস। যদি দেখা যায় আরেকটা পার্টিকেল সেম 1 সেকেন্ডে 150 অসিলেশনস কমপ্লিট করছে, তাহলে পার্টিকেলের ফ্রিকোয়েন্সি হবে 150 হার্টস। তাহলে ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড তোমাকে দেবে অ্যামাউন্ট অফ টাইম ফর ওয়ান অসিলেশন। ফ্রিকোয়েন্সি কি দেবে? নাম্বার অফ সাচ কমপ্লিট অসিলেশনস এক্সিকিউটেড বাই দ্য পার্টিকেল ইন ইউনিট টাইম অর ইন 1 সেকেন্ড। তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? নাম্বার অফ অসিলেশনস কমপ্লিটেড বাই দ্য পার্টিকেল। মনে রাখবে কমপ্লিট অসিলেশন হতে হবে, একটা আধ খাচড়া অসিলেশন হলে হবে না, পার্শিয়াল অসিলেশন নয়। দ্যাট অসিলেশন মাস্ট বি কমপ্লিটেড। এরকম যতগুলো অসিলেশনসকে ও কমপ্লিট করবে ইন ইউনিট টাইম অর ইন 1 সেকেন্ড, সেই নাম্বারটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি অফ দ্যাট অসিলেটিং পার্টিকেল। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. Yes, sir. এটাকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? আমরা এটাকে এফ দিয়ে ডিনোট করতে পারি, এটাকে এন দিয়ে ডিনোট করতে পারি, অর এটাকে এই রকম একটা সিম্বল দিয়ে ডিনোট করতে পারি। এই সিম্বলটার নাম হচ্ছে নিউ। এফ অর এন অর নিউ, আমরা এফ বা এন দিয়ে ডিনোট করব। ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে হার্টস, সরি HERTZ, যেটাকে আমরা সিম্বলিক্যালি লিখি ক্যাপিটাল এইচ স্মল জেড, অর এটাকে আমরা সেকেন্ড টু দি পাওয়ার -1ও লিখতে পারি, একই ব্যাপার। এই হার্টস একজন সায়েন্টিস্ট ছিলেন যার একটা ল্যান্ডমার্ক বা বলতে পারো মানে একটা, হ্যাঁ ল্যান্ডমার্কই বলতে পারো, অবজারভেশন ছিল, যেটা থেকে আলটিমেটলি এই কোয়ান্টাম মেকানিক্সের বা তোমার কোয়ান্টাম মেকানিক্স বলা উচিত নয়, পার্টিকেল নেচার অফ লাইটের, তোমার মানে লাইটের যে পার্টিকেল নেচার আছে এইটা চোখের সামনে সবার কাছে এলো প্রথম, যার এক্সপেরিমেন্টে, তার নাম হচ্ছে হাইনরিচ হার্টস। তিনি একজন জার্মান ফিজিসিস্ট ছিলেন। তার নাম থেকে এই ফ্রিকোয়েন্সির ইউনিটটা দেওয়া হয়েছে হার্টস, হাইনরিচ হার্টস। এইবার টাইম পিরিয়ড কি দিচ্ছে তোমাকে? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। ফ্রিকোয়েন্সি কি দিচ্ছে? নাম্বার অফ সাচ কমপ্লিট অসিলেশনস ইন 1 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশনটা কি বলতে পারো কেউ?
আমি আরেকবার রিপিট করছি। টাইম পিরিয়ড কি দিচ্ছে? টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন। ফ্রিকোয়েন্সি কি ডিনোট করছে? নাম্বার অফ সাচ অসিলেশনস ইন 1 সেকেন্ড। তাহলে কেউ বলতে পারো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি? স্যার ফ্রিকোয়েন্সি হবে 1/t। ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড উইল বি রেসিপ্রোকাল টু ইচ আদার। চিন্তা করে দেখো, যদি বলো কেন হলো, তাহলে আমরা একটা সিম্পল ইউনিটারি মেথড করি। আমি এটা লিখতে পারি 1, আচ্ছা আমার টাইম পিরিয়ড যদি টি হয় তাহলে আমি কি বলবো? টি অসিলেশনস, আচ্ছা এটাকে এভাবে চিন্তা করো, টাইম পিরিয়ড মানে টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন, আর আমাকে নাম্বার অফ অসিলেশনসকে ক্যালকুলেট করতে হবে ইন 1 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সিকে আমাকে রিলেট করতে বলছে। কিভাবে রিলেট করব? রোহিত বললে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1/f। এই রিলেশনটা কোথা থেকে এলো, কিভাবে এলো বলতে পারবে? এনি আইডিয়া কেন টি ইজ ইকুয়াল টু 1/f হবে? কি হলো, কেউ বলতে পারবে না? দুটো ডেফিনেশন কিন্তু তোমাদের চোখের সামনে রয়েছে। দুটো ডেফিনেশনকে ভালো করে ফলো করো, ফলো করলেই বলতে পারবে। আমি 1 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা স্যার টি ইকুয়ালস টু 1 হবে স্যার। টি ইজ ইকুয়াল টু 1 হবে কি সেন্সে টি ইজ ইকুয়াল টু 1 হবে? স্যার মানে স্যার একটা ইট ইজ এন স্যার রিসপেক্ট টু টাইমে স্যার ও মানে নাম্বার উইথ রিসপেক্ট টু টাইম। কি নাম্বার মানে রেসপেক্ট টু টাইম? মানে 1 সেকেন্ডে স্যার ও কতবার মতলব বলবো স্যার? 1 সেকেন্ডে কতবার অসিলেট করছে? ইয়েস স্যার। তাহলে যদি টি টাইম লাগে ওর 1 কমপ্লিট অসিলেশন এক্সিকিউট করতে, তাহলে 1 সেকেন্ডে ওর কতটা মানে কতবার অসিলেশন কমপ্লিট করবে? 1/t টাইম নাম্বার অফ অসিলেশনস কমপ্লিট করবে। ইয়েস স্যার। তাহলে নাম্বার অফ অসিলেশনস কমপ্লিটেড ইন 1 সেকেন্ড অর ইন ইউনিট টাইম, সেটাই বলছে আমার ফ্রিকোয়েন্সি। সেই জন্য ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t অর 1/টাইম পিরিয়ড। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি তাহলে আমি কি বলতে পারি? আমি এটাকে এভাবে বলতে পারি, ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু দ্য রেসিপ্রোকাল অফ দ্য টাইম পিরিয়ড। তার মানে ম্যাথামেটিক্যালি আমি যদি বলি তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/T। ঠিক আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, নেক্সট যেটা আমাদের লাগবে, এই যে আমরা ওমেগা বলেছি, এই যে ওমেগা, এই ওমেগাটা অ্যাকচুয়ালি কি? সার্কুলার মোশনে আমরা ওমেগা বলেছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে কিন্তু আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলবো না, আমরা এটাকে বলবো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা আমরা কিভাবে পাবো? এই ফ্রিকোয়েন্সিকে যদি 2π একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে আমরা বলবো
it is the quantity obtained by multiplying frequency by a factor of 2 pi। এবার তুমি যদি আমাকে বলো যেটা কোথা থেকে এলো, তাহলে পরে আমাদের এইটা থেকে, আমাদের যেটা সার্কুলার মোশনে যেটা আমরা পড়েছিলাম সেই পার্ট থেকে আমাদেরকে এটাকে ক্যালকুলেট করে বের করে আনতে হয়। ওমেগা, অ্যাকচুয়ালি ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কি থিটা বাই টি। ভালো করে চিন্তা করে দেখো, ওমেগার ডেফিনেশন কি ছিল? থিটা বাই টি। যখন ওয়ান কমপ্লিট অসিলেশন হচ্ছে তখন অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মিনস 2 পাই রেডিয়ান, আর তখন টাইমটা হয়ে যাবে ক্যাপিটাল টি, তার মানে 2 পাই বাই ক্যাপিটাল টি। 1 বাই ক্যাপিটাল টি মানেই তো আমাদের এফ। তার মানে আমাদের রিলেশনটা অ্যাকচুয়ালি যেটা দাঁড়াবে সেইটা হচ্ছে এই রকম। এটা অ্যাকচুয়ালি স্টার্ট করে এই ফর্মুলাটা থেকে, ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। ভালো করে দেখো, এবার আমার লজিকটা কি? হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 2 পাই, 2 পাই কি? 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান মানে কি? 1 কমপ্লিট রোটেশন। তাহলে একটা কমপ্লিট রোটেশন, 1 কমপ্লিট অসিলেশন, এর টাইম কত? টাইম হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে হোয়েন থিটা ইজ ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, দিস টাইম উইল বি ইকুয়াল টু ক্যাপিটাল টি। তাহলে পরে আমার কাছে ফর্মুলেশনটা কীরকম দাঁড়াচ্ছে? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি। এটাকে এভাবে লিখতে পারো, 2 পাই টাইমস 1 বাই ক্যাপিটাল টি। এক্ষুনি আমরা দেখেছি 1 বাই ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু এফ, সো উই ক্যান রাইট ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। আর এখানে এই রিলেশনটাও আমরা অলরেডি করে এসেছি, সেটা আমি লিখলাম। দেখো এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? Yes, sir. ওমেগার ইউনিট কি ছিল মনে আছে? সার্কুলার মোশনে পড়েছিলাম। Sir, unit less. এই Radian per second. রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিরও ইউনিট হবে সেম, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এসআই ইউনিট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ রেডিয়ান্স পার সেকেন্ড। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? Yes, sir. এইবার হচ্ছে ওই ফেজ টার্মটা। ফেজ হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা অসিলেটিং পার্টিকেলের, যার থেকে কোনো একটা ইনস্ট্যান্টে তুমি পার্টিকেলের স্টেট অফ মোশনের কমপ্লিট ইনফরমেশান গ্যাদার করতে পারো। কমপ্লিট ইনফরমেশান মানে কি? ওই ইনস্ট্যান্টে পার্টিকেলটা কোন পজিশানে আছে, ওই ইনস্ট্যান্টে পার্টিকেলের ভেলোসিটি কত, ওই ইনস্ট্যান্টে পার্টিকেলের অ্যাক্সিলারেশন কত, এই সবগুলো তুমি ক্যালকুলেট করতে পারো উইথ রেসপেক্ট টু দ্য মিন পজিশন। তাহলে একটা পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, তার ইকুয়েশন অফ মোশনের যে পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি ওই পার্টিকেলের কমপ্লিট ইনফরমেশান ইন টার্মস অফ পজিশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন তোমাকে প্রোভাইড করে, সেই কোয়ান্টিটিটাকে আমরা বলি, বা দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা বলি ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল, যার থেকে তুমি ওই অসিলেটিং পার্টিকেলের
কমপ্লিট ইনফরমেশান গ্যাদার করতে পারছো। তাহলে আমার ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হচ্ছে দেখো, দ্য ফেজ অফ অ্যান অসিলেটিং পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট গিভস কমপ্লিট ইনফরমেশান অ্যাবাউট ইটস স্টেট অফ মোশন, কি টার্মে? ইন টার্মস অফ ইটস পজিশন, ভেলোসিটি অ্যাট অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু ইটস মিন পজিশন। এটা কোনটা? এটাই হচ্ছে আমরা এই যে কোসাইনের ইকুয়েশনটা লিখেছিলাম, কোসাইন বা সাইন যাই হোক না কেন, তার যেটা আর্গুমেন্ট অফ দ্যাট ফাংশন, সাইন হলে সাইনের আর্গুমেন্ট, কোসাইন হলে কোসাইনের আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটাই হচ্ছে আমার এই ফেজ। তাহলে পরে আমি কি বলবো? ইট ইজ ইকুয়াল টু দ্য argument of sine or cosine function occurring in the displacement equation of SHM। তাহলে আমার ইকুয়েশনটা কি ছিল? আমার ইকুয়েশনটা ছিল এরকম, x is equal to a cos omega t প্লাস phi 0, এই ছিল ইকুয়েশন। তাহলে পরে সো ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল ইজ ওমেগা টি প্লাস phi 0, যেটাকে তুমি ইন শর্ট phi কনসিডার করতে পারো ফর সিম্পলিফিকেশন। আরেকটা কথা কি মনে রাখতে হবে? ফেজ ইজ এ ফাংশন অফ টাইম। তাহলে যে কোয়ান্টিটির থেকে আমি কমপ্লিট ইনফরমেশান গ্যাদার করতে পারবো অসিলেটিং পার্টিকেলের ইন টার্মস অফ তোমার কি বলে, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন ফ্রম দ্য মিন পজিশন অ্যাট এনি ইনস্ট্যান্ট, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকেই আমরা বলছি ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল, যেটা সবসময়তে হবে সাইন ফাংশন অর কোসাইন ফাংশনের আর্গুমেন্ট। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আর phi 0 তো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। phi 0টা আমি কি বলেছিলাম? phi 0 আমি বলেছিলাম ইনিশিয়াল ফেজ অর ইপক, ফেজ অফ দ্য অসিলেটিং পার্টিকেল অ্যাট টাইম ইজ ইকুয়াল টু 0। এবার দেখো phi 0 একটা কনস্ট্যান্ট, কিন্তু ফেজ কনস্ট্যান্ট নয়। তাহলে আমরা এখানে কি মনে রাখবো? আমি এখানে একটা কথা লিখে দিচ্ছি, অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 phi উইল বি ইকুয়াল টু, আবার ওইটাই একটু লিখে দিই তোমাদের একসাথে থাকুক, ওমেগা 0 প্লাস phi 0 দ্যাট ইজ ইকুয়াল টু phi 0। দিস ইজ আওয়ার ইনিশিয়াল ফেজ অর ইপক। তাহলে এখান থেকে একটা জিনিস কি পেলাম? পার্টিকেলের ফেজ ফাংশন অফ টাইম, কারণ দেখো phi এর মধ্যে টি এক্সিস্ট করছে, phi 0তে কোনো টি এক্সিস্ট করছে না। তাহলে এটা মনে রাখবে, সো ফেজ অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM ইজ এ ফাংশন অফ টাইম। ফাংশন অফ টাইম মানে কি? টাইমের সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, দ্যাট ইজ চেঞ্জেস continuously with time, but its epoch or initial phase remains constant throughout the time। ইনিশিয়াল ফেজ অর ইপক কখনো চেঞ্জ করবে না। এই ইনিশিয়াল ফেজ দিয়ে আমরা পার্টিকেলের লোকেশন কিভাবে চেঞ্জ হয় সেটা নেক্সট ক্লাসে দেখব। আজকে তোমাদের আমি
এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশানে কোসাইনের আর্গুমেন্ট বলছি। কোসাইনের আর্গুমেন্ট মানে হচ্ছে, আমি বারবার করে বলছি যে কসও হতে পারে, সাইনও হতে পারে। নেক্সট ক্লাসে আমরা দেখব ফাই জিরোর কি ভ্যালু হলে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশান হবে ইন টার্মস অফ কস, আর ফাই জিরোর কোন ভ্যালু হলে ডিসপ্লেসমেন্ট হবে ইন টার্মস অফ সাইন অর অ্যাজ এ ফাংশন অফ সাইন। তাহলে আজকে যতটা পর্যন্ত আমরা ডিসকাস করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. বাকি স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট সানডেতে আমরা এর পরের পার্টটা থেকে স্টার্ট করব, যেখানে আমাদের তোমার এই যে ইকুয়েশনটা পেলে এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই জিরো, এটাকে আমাদের জিওমেট্রি ওয়াইজ দেখিয়ে এখান থেকে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই এক্সপ্রেশনগুলো ক্যালকুলেট করতে হবে। সেটা আমরা নেক্সট ক্লাসে করব। Thank you, sir. ওকে, চলো তাহলে আমি ক্লাসটা আজকে শেষ করছি এখানে।